রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া এবং সঙ্গে আছে আমার টিম সুমন, রেহান, সাউন্ড এডিটর লোমান এবং সঙ্গে আছে আরো বন্ধু যাদের সাথে পরিচয় ঘটবে একটু পরেই। প্রিয় শ্রোতা, শীতের এই রাতে আপনি একটি অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন। আজকে বাংলাদেশের কোন একটি হন্টেড প্লেসে ধারণ করা গত সপ্তাহের ডরটি আজকে এখানে রেকর্ড করে প্রচার করা হচ্ছে। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এখন থেকে শুরু করে অনুষ্ঠান শেষ হওয়া অব্দি একেবারে অনুষ্ঠানের ভেতরে যাবার জন্য ডরের রেসিপিটা অবশ্যই মনে রাখবেন। চেষ্টা করবেন একলা ঘরের মধ্যে এই অনুষ্ঠানটি শোনার জন্য। এবং একই সাথে আরো যেসব বিষয়ে খেয়াল রাখা জরুরি, ডর অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা সাধারণত বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করি। নিজেরা কিংবা বন্ধুরা মিলে কখনোই আমাদেরকে অনুকরণ করতে যাবেন না, কারণ এটির দ্বারা আপনার যে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি আপনি হতে পারেন। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাবো, তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে। ঢাকার গাবতলী থেকে আমরা সরাসরি পৌঁছে যাই মির্জাপুরের নিধুবাড়ি খাল নামক স্পটে। এভাবেই কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই এবারের ডরের স্পট নিধুবাড়ি খালে। ওকে রেহান, শুরু করি। অবশ্যই স্বাধীনভাবে গল্প শুনবো, মানে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। স্বাধীন ভাই আছে দেখে এরকম করে বললি না? আচ্ছা, সেটাই, স্বাধীনের কাছ থেকে যা বেরোবে সব তো স্বাধীনই, তাই না? সেটাই। কেমন আছেন স্বাধীন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, আপনার পরিচয়টা একটু জানি আমরা সবাই। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলাতে, আমি আপাতত পুরাতন ঢাকাতে থাকি। তো আপনার জীবনে নিশ্চয়ই এরকম কিছু ঘটনা ঘটেছে বলেই আপনার ডর টিমের সাথে যোগাযোগ করা বা এখানে আসা, তাই না? জি ভাই। তো প্রথম আপনার সাথে কি এমন ঘটে যেটার কারণে আপনি ভয় পান? আমার জীবনের প্রথম ঘটনা, আমার ফুফাতো ভাই একটা রুম নিয়ে। তার আগে বলেন যে এটা কত বছর আগের ঘটনা? আপনার 96 সালে, অলমোস্ট 20 years ব্যাক। উনি আমাদের বাড়িতেই থাকতো। ওনার বাবা মা ছিল না, যেহেতু আমার আব্বু গার্জিয়ান হয়ে ওনাকে বিয়ে দিছিল। উনি শ্বশুর বাড়িতে যাবে বলে বাড়ি থেকে গোছায় চলে গেছে। এখন আমার আম্মুকে বলছে, মামি আমি তো একটু শ্বশুর বাড়ি যাবো, আমার ওয়াইফও যাবে, তবে আমার রুমটা তো দরজা ভালো না, যাই কিছু আছে কেউ নিতে পারে, তো ওখানে একজনের তো থাকতে হবে, তা কি থাকা যায়? আমার জাস্ট ছোটবেলা আমার একটু ভয় ভীতি কম ছিল। আমি লেখাপড়ার দিক থেকে একটু বান্দর মতো ছিলাম। অনেক সময় আমাকে বাড়িতে উঠতে দিত না, খাতে দিত না। আচ্ছা, বাগানের ভিতর পলায় থাকতাম। তো আমি বললাম যে ঠিক আছে ভাবি, আমি থাকবা না, আপনারা যান, সমস্যা নেই। জাস্ট আমি রাত্রে ওখানে থাকলাম। রাত্রে আনুমানিক 2টা-2:30 হবে। তখন আমার একটু বাইরে যাওয়ার আর কি হলো, আমি গেলাম ইস্যু করতে। তখন আমার ওই কবর দিকে খেয়াল পড়ে নাই। কবরটা হচ্ছে এমন যে আমাদের গ্রামের একটা ছেলে, উনি বিয়ে করছে, বেশি দিন হয় নাই আর কি, 2 থেকে 2.5 মাস হবো। পারিবারিক ঘটনা নিয়ে ওয়াইফের সঙ্গে একটা গ্যাঞ্জাম মতো লাগছে। ওনার নাম ছিল রবিউল। উনি শ্বশুর বাড়িতে গিয়েছে ওনার ওয়াইফকে আনতে। ওনার ওয়াইফ বলছে যে আসবো না। তারপরে উনি শ্বশুর বাড়িতে আসলো। বাড়িতে যে কাউ কিছু না বলে ধানের জমিতে যে বিষ দেয় গ্রামের, ওই বিষ খেয়ে ফেলায় পুরো 1 বোতল। আমি স্বাধীন নিজেও সেখানে গেছিলাম। ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় উনি রাস্তাতেই মারা যান। ওখান থেকে নিয়ে আসলো, বাড়িতে এনে গোসল করে ওনাকে কাফন দাফন করে যে মাটি দিল, খবর দিল আর কি। মানে আপনি যেই কবরটার কথা বলছেন যে এটা উনারই কবর? জি জি। আচ্ছা, অপমৃত্যু হয়েছে হচ্ছে ওই কবরটা? জি ভাই, ওনার কবর দেওয়ার 9 থেকে 10 দিন হবে, এর ভিতরে আর কি আমার ঘটনাটা ঘটছে। খবর দেওয়ার পরে যখন আমার এই ফটোবেলা চলে গেল, আমি ওনার রুম থেকে বাইরে টয়লেট সেরে যখন ভিতরে ঢুকতেছি, দরজা ধাক্কা দেওয়ার সময় দরজা যখন লাগাবো, আমি ঘরে ঢুকে যখন দরজাটা মাঝখান থেকে কাটা,
দুই সাইডে দরজা, গ্রামের দরজা যেটা যে হয়। দরজাগুলো দুই পাটের দরজা। জি, দুই পাটে। দুই হাত দিয়ে ধরে যখন লাগাবো খিলটা আটবো, হঠাৎ করে আমার নজর গেছে ওই কবরের দিকে। ওটা কি ওই দরজার সামনাসামনি বরাবরই ছিল? হ্যাঁ, দরজা একেবারে বরাবর না, একটু বাম সাইড আর কি। আর নজর গেছে ওই বেল গাছের দিকে, ওখানে আবার একটা বেল গাছ আছে, বেল গাছের সাইডে কবর দেওয়া আর কি। পরে দেখলাম 7-8 বছর এরকমই হবে আর কি, 3টা বাচ্চা ওই কবরের পাশ দিয়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে কবরের মাটি খুঁজতেছে। এখন আমি কবরের চারপাশে চক্কর দিচ্ছিল, হ্যাঁ। তো হঠাৎ করে কবরের মাটি খোঁড়া শুরু হ্যাঁ, করে মাটি। বাচ্চা। জি। আপনি এটা কি তখন ঘরে বসে এটা দেখতেছেন? না, আমি দরজা তখন লাগাই নাই। এটা যখন খুঁড়তে যায় তখন আমি দরজাটা ধাক্কা দিয়ে লাগাই খিলটা লাগাই দিছি। আচ্ছা আচ্ছা। দরজার খিলটা লাগাই দিছি। এবার সাইডে একটু জানলা মতো ছিল, জানলাটা আলতোভাবে খুলে পর্দা আছে, পর্দাটা জাস্ট আমার এক চোখ দিয়া বুঝতে পেরেছি। আমি দেখতেছি। দেখতে হঠাৎ করে দেখি যে লাশটা উঠাইছে উপরে। ওই লোকটার লাশটা উঠাইছে? জি, লাশটা উঠায় ওই কাফনটা খুলছে। কাফনটা খুলে ওই লাশটারে ভালোভাবে পার থেকে মাথা পর্যন্ত দেখলো, ঘুরে ঘুরে দেখার পরে একজন বুকের কাছে বসলো মাটিতে, একজন পায়ের কাছে, আর একজন ওর অপোজিট সাইডে বসে মাংসগুলো টাইনে টাইনে ছিটতেছে। ছিঁড়ে ছিঁড়ে আপনার চতুর্দিকে ফালায়, ফিকে ফিকে ফালায়। এটা আমি দেখছি আর কি। দেখার পরে আমার ভিতরটা পুরো, আমার অস্তিত্ব মনে হয় আমার ভিতরে ছিল না। আমি এত ভয় পেয়ে গেছিলাম ওদিনকে। ভয় পেয়ে চর এক চিৎকার দিয়েছে। তখন আমার আব্বা মা বা আমাদের ঘরের পিছনে আমার ছোট ফুফুরে বিয়ে দেওয়া, ওরা ফুয়াতো বাড়িতে আসলো, আমার ফুফু আসলো, এসে দরজা বাড়ি দিচ্ছে। আমি তো অজ্ঞান, কিছু জানি না। পরে জাস্ট শুনলাম যে দরজাটা সাইড থেকে খুলেই ফেলাইছে। খুলে পরে আমাকে বের করছে। বের করে আব্বু একটু ঝাড়ফুঁক জানে, উনি ঝাড়ালো, তা ওনার তো কিছু হয় নাই। আমার গ্রামে আরেকজন ছিল, ওনার নাম মহাতাব, উনি ওই জিন টিন ঝাড়ফুঁক করে ওনাকে আনলো, মানে আর কি আমাকে ঝাড়ফুঁক করে একটু সুস্থ করে আর কি। এই ছিল আমার প্রথম চিৎকার ঘটনা। করলেন, সেটা কি ওই মানুষগুলো বা যাই বলি না কেন ওগুলোকে যারা লাশ খাচ্ছিল ওরা কি টের পায়নি কোনোভাবে? চিৎকার করছি, চিৎকার পরে আমি আর তো কিছু জানি না। আচ্ছা, একটু বলেন তো যে ওই কবরটা পরবর্তীতে যাই আর দেখেন নাই? পরবর্তীতে কিছু পরিবর্তন আছে কি? পরবর্তীতে আমি জাস্ট কবরের ধারে যাই না, রাস্তা পর্যন্ত গেছিলাম। আমি তো ওই দিন রাত্রে তো আমি কাউকে কিছু বলতে পারিনি। আচ্ছা। পরের দিনকে বলছি আমি সুস্থ হওয়ার পরে। এরপরে উগারের লোকজন বা যাদের ছেলে মারা গেছে তারাও দেখছে কবর স্বাভাবিক মতোই আছে, কিন্তু সাইডে কিছু বড় ধরনের যন্ত্রের পাওয়ার চিহ্ন আছে, যেমন বাঘের একটা থাবার যেমন এরকম বড় বড় পাওয়ার কোনো দাগ আছে। ঘাসের উপর দিয়ে বড় কোনো কিছু প্রাণী যদি হাইটে যায়, একটা ছাপ জি। থাকে ওই। তবে গরু ছাগলের কোনো ছাপ না। তো আমি আসলে মানে বুঝলাম না বাচ্চার রূপে এই ধরনের একটা জিনিস দেখা। আমি ভাবছিলাম যে পরবর্তীতে কবরটাতে কোনো ধরনের কোনো পরিবর্তন দেখবো কিনা, তাহলে একটা বিষয় ছিল। যেহেতু কবরটা স্বাভাবিক অবস্থায় ছিল, যতটুকু মনে হচ্ছে এক হতে পারে মনের কল্পনা, কিন্তু আরেক হতে পারে ঘুমের মধ্যে কিন্তু সে দেখে নাই, না পুরো সে মানে জাগ্রত অবস্থায় জাগ্রত এবং তার পুরো সেন্স আছে তখন। মানে এটা কিভাবে ডিফাইন করবে? আচ্ছা, একটা কথা আমাকে বলেন তো, ওই কবরস্থান সম্পর্কে আপনাদের গ্রামে বা আপনাদের ওই এলাকায় বা আপনার মনে কোন রকম ভয় কি আগে থেকেই ছিল যে অপমৃত্যু ঘটা একটা কবর? না, আগের দিকে ওখানে আমার মনের ভিতরে কোনো ভয় ছিল না। আচ্ছা। তবে আমি শুনছি যে ওখানে বাগানটা আগে খুবই মানে গাঢ় ছিল, অন্ধকার মতো ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। আরেকটা বিষয় ওনার কথা খেয়াল করেছিস, উনি বলেছে যে যখন উনি বের হয়েছে তখন কিন্তু ওইদিকে খেয়ালই করেনি, Right. কবরটার দিকে। তার মানে মাথায় যদি ওটা থাকতো, এটা তাহলে তো খেয়াল আগে থেকেই করতো। খেয়াল করো। রাইট, ভেরি গুড কোনো পয়েন্ট। একটা অ্যাক্টিভিটিস দেখে তার নজরটা গিয়েছে নজরটা ওখানে। গিয়েছে। আচ্ছা, সেই বাচ্চাগুলো কি কাপড় পরা ছিল না উলঙ্গ ছিল? না না, উলাঙ্গা, ল্যাংটা। আচ্ছা, যাই হোক, আসলে কিছু ঘটনার মানে ব্যাখ্যাটা এমন জায়গায় চলে যায় যে সেটাকে ঠিক কল্পনাও বলা যায় আর না, তার আবার চেয়ে বড় বাস্তবও বলা বিষয় যায় হচ্ছে না। রেহান, আমি আর তুই তো আর ব্যাখ্যা করতে যাই না, আমরা ব্যাখ্যা করার জন্য Right. উই আর নট এক্সপার্ট। আমি কিন্তু চেষ্টা করি, আমরা কিন্তু চেষ্টা করি, না, আমরা নিজেদের মানে মতো হঠাৎ করে আমার একটা কথা লজিক হচ্ছে- দাঁড় করানোর চেষ্টা অবশ্যই, করি। আমরা মানুষ, আমরা লজিক দাঁড় করাবো। কেউ সেটাই। এসে আমাদেরকে অনেকে এটা যদি ভূত, মনে করেন আমি যে- বলে দিলাম ভূত, অনেকে তাহলে যদি হবে মনে না। করেন যে সবকিছুতেই আমাদের কাছ থেকে ব্যাখ্যা পাবেন, বিষয়টা আসলে হবে না। মানে কারণ আমরা আমাদের ব্যাখ্যাতীত ব্যাপারগুলো নিয়ে আমরা নিজেদের বসছি। মতো চিন্তা করি যে লজিক দিয়ে এটাকে কোনোভাবে কাটানো যায় কিনা। কারণ লজিকের বাইরে যেগুলো ঘটে, অর্থাৎ যেগুলোর ব্যাখ্যা হয় না, ব্যাখ্যাতীত ঘটনাগুলোকে আমরা অলৌকিক বলে থাকি, তাই না? ওকে, স্বাধীন ভাই, এবার
নেক্সট আরো একটা স্টোরি আছে আপনার, তো ওইটাতে যাই দেখি ওখানে আমরা কিছু বুঝতে পারি। স্টোরি না, সত্য ঘটনা, এগুলো নিয়ে তোমার হ্যাঁ, আমরা গল্প বলা যাবে না। ফেসবুকে আমরা দেখেছি যে অনেকে ইনবক্স করছেন আমাদেরকে যে এটা স্টোরি কেন বলেন আপনারা, তো সত্য ঘটনা। ওকে, আপনার একটা সত্য ঘটনায় আমরা শুনি। সত্য ঘটনা, এটা আপনার 1998 তখন বর্ষাকাল, শ্রাবণ মাস। এটা আপনাদের সেই সাতক্ষীরাতেই? জি। ওকে। ওখানেও তো তখন মনে হয় তুল কালাম বন্যা চলার কথা। হ্যাঁ, শ্রাবণ মাস, বন্যাতেও নেই, প্রতিনিয়ত বৃষ্টি হয়, হতেই থাকে। এখন আমার আবার একটু মাছ ধরার ইচ্ছা ছিল খুব। আমি বাড়ি থেকে সন্ধ্যার সময় কারেন্ট জাল নিয়ে আমি বিলের দিকে গেছি। বিলের দিকে যায় আমি আমার কারেন্ট জালগুলো ঠিক আমার পজিশন মতো আমি সবগুলো বসাইছি, কারেন্ট জাল পাতিছি মাছ ধরার জন্য। এখন মাছ ধরার জন্য পাতার পরে ঘন্টা 2 পরে আমি একবার ওটা চেক করছি যে কেমন মাছ হয়েছে। মোটামুটি 1-1.5 কেজি মতো হয়েছে। ওটা আমি রেখে ওই বিলেতে একটা কালভার্ট আছে, খালের সাইড দিয়ে কালভার্ট। ওকে, কালভার্ট। আমি ওখানে বসে আছি, তখন কয়টা বাজবো, আনুমানিক 9:30-10টা। গ্রামের বাড়িতে যেহেতু 8টা-9টার পরে সবাই খেয়ে ঘুমায়, এখন 9:30-10টা হয়েছে। আমি দেখতেছি রাস্তা থেকে 2টা মানুষ আসছে, মানে ছোট, বেশি বড় না, 11-12 বছর বয়স। হারিকেন আছে একটা, হারিকেনে আলো দেখতে পাচ্ছি। আসলো, দেখলাম যে আমারই একটা বোন আর একটা ভাই। আমি জিজ্ঞাসা করলাম, কি রে তোরা এখন কেন, আমাকে নিতে আসিস নাকি? তো বললো, না ভাই, আম্মু ভাত পাঠাইছে আপনার জন্য, ভাত খেয়ে নেন। ছোট ভাই বোন এসেছে? জি জি, বাসা থেকে ভাত পাঠাই দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এলাকার কেউ আর কি। ওকে, এখন গামছাটা বেঁচে ভাত খেতে বসলাম। কোথায় খেলেন? ওই ব্রিজের উপরে? হ্যাঁ, ওই কালভার্টটার উপরে। আচ্ছা। তবে আমার একটু বদ অভ্যাস ছিল, সিগারেট খেতাম। আচ্ছা। ওই ভাত খাচ্ছি যখন, তখন আমার গ্রামের আরেকটা লোক, তার নাম জিল্লু, ওনার মাছের ঘের ছিল ওখানে। উনি ঘেরে ওই বাসা বাঁধা ছিল, বাসাতে থাকতো, রাত্রে পাহারা দিত আর কি, কেউ চুরি করে মাছ ধরে কিনা। এবার উনি বাসা থেকে এসে আমাকে বলছে, স্বাধীন কি ভাত খাচ্ছ নাকি? যে হ্যাঁ ভাই, ভাত আসছে, আমি খাচ্ছি। তা আপনি কই যান? আমি বাড়িতে যাচ্ছি, আমি একবারে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে চলে পরে আসবো। আমি বললাম, তাহলে দেখে ভাই আছে, ভাইয়ের সাথে চলে যা, ভাইয়ার আমাদের বাড়ি থেকে ডানে যাবো, তোরা বামে যে বাড়ি চলে যাবো। সাথে আপনার 2 ভাই বোন পাঠিয়ে দিলেন? হ্যাঁ, পাঠিয়ে দিলাম। দিয়ে আমি বসে সিগারেট খাচ্ছি। আমি কিছুক্ষণ বসে দেখে পরে ভাবলাম যে বসে দেখি কি হবে, একটু রেস্ট নিয়ে শুয়ে থাকি। গামছাটা বিছায় গামছার নিচে জুতাটা দিয়ে, জুতার পরে মাথা দিয়ে আমি শুয়ে আছি, ওই চোখ বুঝে খোলা আকাশের নিচে, ওই কালভার্টের উপর। জি জি, কালভার্টের পরেই। পূর্ব দিকে পাও, পশ্চিম দিকে মাথা। এখন পূর্ব দিক থেকে মেয়েরা যে নুপুর বাই দেয়, নুপুর বাই দিয়ে হাঁটলে যে সাউন্ডটা, একটা সাউন্ড আসতেছে। আপনি ঘুমের মধ্যে সেই সাউন্ডটা পাচ্ছেন? হ্যাঁ, চোখ বুঝে আছে, কিন্তু কান দিয়ে আমি সাউন্ডটা পাচ্ছি। ওকে, ঘুমাই নাই আর কি, এটা শিওর। আসলে তখন আস্তে আস্তে তখন আমার ডান সাইড দিয়া ওই নুপুর পায়ে দেওয়া অবস্থা, না হেঁটে চলে গেছে। যখন আমার কানে যখন আবার হালকা সাউন্ড আসছে, তখন আমি উঠে বসছি। উঠে বসে পিছন ফিরে তাকাই দিকে একটা মেয়ে লোক যাচ্ছে। এখন আমি ভাবতেছি যে মেয়ে লোকটা এত রাত্রে কি জন্য যাচ্ছে বা কোথায় যাচ্ছে, কারণ কি। এটা আমি একটু ভাবে আমি আবার 2টা পজিশন নিছি, যে হয়তো পাশের গ্রামে কেউ মারা যেতে পারে, ওই গ্রামের মেয়ে হয়তো এই গ্রামে বিয়ে হয়েছে, হয়তো সংবাদ পাইছে, চলে যাচ্ছে রাত্রে, আর নয়তো কারোর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আছে, হয়তো সংবাদ দিতে যাচ্ছে। এই 2টা ডিসিশন আমি নিছি আর কি, যে কোনো একটা হবে। নিয়ে আমি উঠে প্রথম লুঙ্গিটা কাছা দিছি, গামছাটা কোমরে বাঁধে টাইট করে আমি জুতাটা নি নাই, আমি ডান হাতের টর্চ লাইটটা নিয়ে ওর পিছনে পিছনে হাঁটতেছি। 10 থেকে 15 গজ পিছিয়ে আছি, মানে ও আমাকে ফলো করতে না পারে, জাস্ট আমার আওয়াজও না পায়। আমি খুব স্লো হাঁটতেছি, পাও ফেলাচ্ছি খুব আস্তে, যেন আমার পায়ের সাউন্ড না পায়। এরপরে 2টা ছোট ছোট মোড় আছে, একটা বামে একটা ডাইনে। বাম মোড় ঘুরে যে ডানে মোড় ঘুরছে, তখন আমি গুলছি এর সামনেটাই হিন্দু পাড়া, ওখানে হিন্দুদের বসত বাড়ি সবই। তো যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তায় তো দিনের বেলায় মানুষ চলতে ভয় লাগে, এত অন্ধকার। এই রাত্রে যাচ্ছে, কারণটা কি হিন্দু মেয়ে? যাই হোক, দেখি এখন যাচ্ছে, দেখি ওই বাগানের ঠিক কোনা দিয়া ওই বাগানের ভিতরে ঢুকছে। আবার ওই বাগানে একটা ঘটনা আছে, 71 যুদ্ধের সময় কিছু মানে মানুষ মারা গেছিল, যাকে গণকবর বলা হয়। ওইভাবে যুদ্ধের সময় তাদেরকে খুন করা হয়েছিল, তাদেরকে এইভাবে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল। জি, ওইখানে এখন এসে ইট দিয়ে গাইতে পাকা মতো করছে, ব্যাক সাইড একটা ওয়াল মতো দিয়া, মানে একটা স্মৃতিস্তম্ভ বানিয়ে বানিয়ে রাখছে। 19 জন
মহিলা পুরুষ সহ ওনাদের নামও লেখা আছে। জাস্ট ও ওইখানে কোনার কাছে যাই ও বসলো, বসে পাওনা যাচ্ছে, নুপুর ঝনঝন ঝনঝন করতেছে। আমি একটা ছোট চারা খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতেছি। এটা দেখার পরে আমি বলি এইখানে আসা নিশ্চয় তো এটা সমস্যা, এখন আমি দৌড় দেব না দাঁড়াই থাকবো এই ভাবতেছি। এরপরে যেটা বলি, ওই যে আমার আব্বুর একটা দাবি ছিল আমার কাছে, যে তুমি আমার এটুকু বিশ্বাস আছে যে আমি মরবো না, এটা শিওর। মানে ওই তাবিজটা আপনাকে যে করবে, আচ্ছা। আজরাইল যদি আমাকে না মারে, শয়তান আমাকে মারতে পারবে না, এই বিশ্বাসটুকু আমার ভিতরে ছিল। এবার ওটা খানিকক্ষণ পরে ও নামছে ওখান থেকে, নেমা ওই গণকবরটা শুধু সাইড দিয়ে ঘুরছে, ভাগ দিছে, ভাগ দিয়ে আবার বসছে, বসে খানিকক্ষণ পরে আবার ওখান থেকে নামছে, নাইমা গণকবরের পিছ থেকে বাগান থেকে বেরোয় আবার বিলের নিচে নামছে। বিলের নিচে নামে কোনা দিয়া সোজা আমাদের বাড়ির যে মেন রোডটা, ওখানে একটা চারা বট গাছ আছে রোডের সাইডে, ওই বট গাছের গোড়া দিয়া ওইটা উনি বামে কাটলো। মেন রোড দিয়া বামে কেটে যাওয়ার পরে ওখানে আর একটা বড় বট গাছ আছে, যেটাকে আমাদের গ্রামের মানুষ বলে বেঞ্চ বট গাছ। বেঞ্চ বট গাছ বলার অর্থ এই, বড় একটা শিকড়টা এক সাইডে, ওইটা আর এক সাইডে মাটির ভিতরে ঢুকে গেছে, মানে বসার স্থানটা ঠিক বেঞ্চের মতো গড়িটা হবে। ও ওখানে বেঞ্চের উপরে যে বসলো। আবার আমি আমার আব্বা বা এলাকার মুরব্বীদের কাছে শুনছি যে বেঞ্চ বট গাছে একটা হিন্দু মহিলা ফাঁসি দিয়ে মরছিল, আর সেই গাছটায় ঠিক রাস্তার মাঝখানে বড় ডালটা, ওই ডালটাই ফাঁসি দিছিল। বট গাছের একটু আগে আর কি সাইডে ছিল হিন্দুদের পানের বরস, পানের ক্ষেত বলে কেউ। আমি এই পানের বারে কোনাদের নেমে আড়াল থেকে আমি দেখতেছি কি করে। এখন ও বসার 2 থেকে 3 মিনিটের ভিতরে থেকে আরো 3 জন এসে ওর সঙ্গে বসছে। 3 জন কি মেয়ে? হ্যাঁ, 3 জন মেয়ে, সবারই শাড়ি পরা, মুখ দেখা যাচ্ছে না, চুল প্রচুর মাথায়। হঠাৎ করে জন্য ওই দিকটা বাতাস আসতেছে, বাতাসে একটা আমি কেমন মানে মাছ পচা গন্ধ লাগতেছে আমার নাকে। আমি তো বুঝছি যেটা শয়তানের কিছু আকৃতি। আমি দেরি না করে হঠাৎ করে এক লাভে রাস্তায় উঠে ওদের দিকে টর্চ লাইট মারছি। টর্চ লাইট মারলে আমার দিকে 4 জন এমন ভাবে তাকাইছে ভাই, আমার কলিজা ধরবা করতেছে। এমন আকৃতি আমার জীবনে দেখি নাই, মনে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আর হঠাৎ করে পাও দিকে তাকাই দেখি পা উল্টা। এবার তোমার ভিতরে যখন ভয় বিরাজ করেছে, আমি ওইখান থেকে দিয়েছি দৌড়, এক দৌড়ে আমি বাড়িতে, কারণ ওখান থেকে আমার বাড়িটা বেশি দূরে না, এক দৌড়ে বাড়িতে আসছি। বাড়িতে এসে আমার আম্মাকে আমি ডাকলাম, আর আম্মা দড়িগুড়ি করে ওইটা কি হয়েছে তোর, ওরকম করতেছিস কেন? তখন আমি ভয়ে কাঁপতাছি, মানে আমার শরীরে ভূমিকম্প হয়ে গেছে, এমন অবস্থা আমার। কাঁপতে কাঁপতে আমি বললাম যে আম্মা এই ঘটনা এই হয়েছে। তোর কি দরকার ওদের পিছনে যাওয়ার, এত সাহস বানাইছিস কেন? আব্বু উঠে একটু ঝাড়ফুঁক করে দিল, আব্বু রাগারাগি করলো। পরে আমি বললাম তা ওখান থেকে যে আপনি চলে আসছিলেন, মানে দৌড়ে যখন আসার, তখন ওখান থেকে ওরা কোনো বাধা বা কোনো কিছু দেওয়ার? আমি আর বাধা পাই নাই, জাস্ট যেটা সত্য, বাধা পাই নাই। বাড়িতে এসে আব্বু যখন আমাকে ঝাড়ফুঁক করে দিল, তারপরে আমি একটু বসে আছি, আম্মু গাই যাক ভাত খেয়ে নেয়, কারেন্ট যাবে সকালে আনা যাবে, সমস্যা না। আমি বললাম কি গান, আমি তো ভাত খাইছি। কোথায় ভাত খাইলি? আমি বললাম কেন, আমার ছোট বোন রাফেজ আর আমিনুর আমার ভাত নিয়ে যায় নাই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি, স্বপ্নে দেখতে? না, আমি ভাত খেয়েছি এরকম মাছ দিয়া। মানে কি, মানে উনি পাঠায় নাই? ওই যে 2 ভাই বোন যে আপনার ভাত নিয়ে গেছে, না উনি পাঠায় নাই? না। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, কি ঘটলো আমার সাথে এটা? আপনি তো খেয়েছেন, আপনার তো পেট ভরেছে? আমি খেয়েছি, পেট ভরছে। ওকে, তারপরে আমি বললাম দা আমার তাহলে আমি কি খাইলাম? আব্বু ভাই তুই কি খাইছিস সেটা তুই ভালো জানিস। আমি বললাম না আব্বু, আমি মাছ, এই মাছের তরকারি, এই মাছ তোমাকে বাড়ি নাই এসকা, তুই খাইলি ওর থেকে। যে মাছ দিয়ে আপনি খেয়েছেন ওই মাছ বাড়িতে রান্নাই করেন? পাঠাই তো নাই, যদি থাকতো তাহলে বা কি, সেটাও পাঠাই নাই। তারপর এরপরে আমি বললাম যে ঠিক আছে আপনারা যখন এই বলতেছেন, তাই জিল্লু ভাই পাশের ঘের মালিক জিল্লু ভাই ঘেরেছিল, তখন কোথায়? ওরা ঘুমায়, ওদের ডাকি নাই আর কি, ঘুমাচ্ছে। আমি বললাম জিল্লু ভাই তো যে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনি দেখেছিল এবং ভাই বোনকে যার সাথে পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা, মানে ভাত খাচ্ছি যখন, তখন ওই জিল্লু ভাই ঘেরে থেকে আসছে। আচ্ছা আচ্ছা, তো আমাকে বলছে ভাত খাচ্ছে, বললাম হ্যাঁ। তার মানে উনি ভাত খেতে দেখেছে আপনার? হ্যাঁ, উনি ভাত খেতে। আমি কিছু আপনারা যখন বলছেন, তা জিল্লু ভাই তো আমাকে ভাত খেতে দেখেছে। আমি আরো বললাম যে ভাই আপনি দাঁড়ান, আমার এই ভাই বন্ধুটার সাথে নিয়ে যান, যেহেতু আপনি বাড়ি যাবেন।
কয় ঠিক আছে দেখবেন সকালে। আল্লাহর রহমত, সকালে জিল্লু ভাই আমাদের বাড়িতে আসছে। ওই বাড়ি একটা ছোট দোকান আছে, পাশে স্কুল আছে, তো স্কুলে বাচ্চারা কিছু খাবার দাবার খায়, আর আমাদের দোকানে আসে। আম্মা ওরে থেকে ডাক দিছে, জিল্লু একটু আমাকে বাড়ির ভিতরে হইতো গেছে। কয় কালকে তুমি সাথীর সঙ্গে দেখা হয়েছিল তোমার? কখন? কয় রাত্রে দিকে। কয় না তো। আমি বললাম আপনি মিথ্যে কথা বলতেছেন, আমি ভাত খাচ্ছি, আপনি আমাকে বললেন যে স্বাধীন ভাত খাচ্ছিস। আমি হ্যাঁ ভাই, আপনি করেছেন তো বাড়ি যাবো, তা আমি আপনার সঙ্গে আরো আমার ভাই বোন দুটোকে পাঠিয়ে দিলাম। কয় না আমি কালকে ঘিরে যাই নাই, আমার শরীরটা ভালো ছিল না। এই শুনে তার মানে আপনি জিল্লুর ভাইকে যে দেখেছেন সেটাও সে ছিল না? না, এবং তার ভাই বোনও ওগুলা ছিল না। মানে কি আপনি মানে কিসের মধ্যে ছিলেন? আমি আপনার মানে খেয়েছেন যেগুলো, আপনার হ্যাঁ। কোনো শরীরে সমস্যা হয়? আমি এটা খেয়েছি। এইটা শোনার পরে আমার পুরো শরীর যেন কেমন করতেছে, বলহীনতা হয়ে যাচ্ছি, বল শূন্যতা। হঠাৎ করে আমার গার ভিতরে একটা মানে পাক দিয়ে উঠলো, উঠে আমি দিলাম বমি করে। ওরা আমার ঘরের সামনে একটা নারকেল গাছ ছিল, বারান্দাতে পড়ে নারকেল গাছের গোড়ায় দিচ্ছি বমি করে। মানে বিকৃষ্টি, পচা গন্ধ, ময়লা এগুলা উঠছে পেট থেকে। আমি সেটা চিন্তা করছিলাম, মানে ওনার স্টোরিটা শোনার পরে। এতদিন ডরে অনেক গল্প শুনেছি, বাট মানে মানুষের রূপ ধরে আসতেও শুনেছি অন্য কিছুকে, বাট ভাত খাবার নিয়ে এসছে এবং সেই খাবার খাইছে, খাওয়া হয়ে গেছে, পেট ভরেছে সেই খাবারে। এবং অশরীরী সবচেয়ে কিছু। বড় কথা হচ্ছে যে মানে স্বাধীন ভাই যেভাবে বর্ণনা দিয়েছিল প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, Right. আসলে ওইভাবে আমি বিলিভ করি যে বানিয়ে সম্ভব না, সম্ভব না। কারোর সাথে যদি না ঘটে এইভাবে সম্ভব না বলা। তো আমরা যেটা বুঝতে পারছি, তো জানি না তারপরও সবাই কিভাবে নিচ্ছেন। তবে আমি ডরের মধ্যে সবচেয়ে এক্সেপশনাল একটা ঘটনা পেয়েছি আজকে, Right. যে এই জিনিস আমরা কিন্তু আর পাইনি। এই জন্যই আমি এত অবাক হয়েছি যে অনেক দেখেছি যে একটা খাবার জিনিস হয়তো দেখেছে, হয়তো কেউ মাছ নিয়ে গেছে, অনেক কিছু এরকম আমরা শুনেছি। ওই দিক থেকে কোনো কিছু আসা, সেটাকে খেয়ে হজম করে ফেলা ভাত ভেবে, মানে কত বড় একটা মোহের মধ্যে উনি ছিল, কত বড় একটা ইলিউশন বা ঘোরের মধ্যে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই সময়। ক্যান ইউ বিলিভ দ্যাট? কারণ উনি যেটা খেয়েছে সেটা ভাত হতেই পারে না, কিন্তু উনি দেখছে ভাত, উনি আচ্ছা, দেখছে। আপনি বলছিলেন যে বমি করে ফেলেছেন, জি। তো সেখানে মানে যখন বমি করে ফেলেছি, কোনো ভাতের আকৃতি নাই, কালো ময়লা পচা গন্ধ, মানে বিচ্ছিরি গন্ধ, বাড়িতে এটা মনে হয় না শুনতে টেকার পারবো মতো। না আমরা। আই থিঙ্ক সো। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা হয়তো অনেকে অনেক সময় নিতে পারবে না। যাই হোক, এরকম একটা ঘটনা আমি এখানে না বলেই পারছি না, যেহেতু বমির ব্যাপারটা চলে আসে। আমি মনে আছে তোর কাছে একদিন জিজ্ঞেস করেছিলাম সুমন, যে তুই কি কমলা নদী নামে কোনো নদী চিনিস? জিজ্ঞেস করেছেন। ওটা আমি অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি, তাই শ্রোতা বন্ধুদেরকে বলছি, আপনারা যদি কেউ জানেন কমলা নদী নামে কোনো নদীর কথা, প্লিজ আমাকে জানাবেন। সেখানে একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি। সেখানে কমলা নদীতে আমার বন্ধু আছে ইরেশ, সে এখন মালয়েশিয়াতে থাকে, চলে গেছে, সেখানে চাকরি করে। তো তার বাবার ঘটনাটা, তো উনি কমলা নদীর ওদিকে গিয়েছিলেন একটা কথা শুনে, যে সেখানে নাকি প্রায় একটা মেয়েকে দেখা যায় যে নদীর মাঝামাঝি অবস্থায় নৌকায় সে চড়ছে, কোনো মাঝি নেই, এবং সে কান্না করছে। অনেকেই নাকি গ্রামের এই সিনারিটা দেখেছে সেই কমলা নদীতে। তো ওই কারণেই ওই মেয়েটার নামেই নাম কমলা নদী। ওই মেয়েটার নাম নাকি কমলা ছিল। সে নাকি বিয়ে করতে যাওয়ার পথেই নৌকা ডুবি হয়ে মারা যায়। আচ্ছা, এরকম একটা ঘটনা। তো উনিও কিউরিওসিটির বসে উনিও যান দেখতে, কোন এক পূর্ণিমা রাতে কোন এক দিনক্ষণে তিনি যান, এবং যেটা দেখেন যে হ্যাঁ নৌকাটা আছে, উনি নৌকাটা দেখতে পান, এবং নৌকার ভিতরে উনি একজনকে দেখতেও পান যে বসছে, কিন্তু উনি কোনো কান্নার শব্দ পাননি। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা তখন ঘটে যখন উনি ফেরত আসার চেষ্টা করছেন, উনি দেখলেন যে উনি আটকে গেছেন, উনি পেছনে ঘুরতে পারছেন না, এদিকে নৌকাটা ঘাটের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে? এবং নৌকার ভেতর থেকে কোনো একজন নারী তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমরা অনেক সময় বলি না যে ছবি তুললে অনেক সময় রিফ্লেকশন হয়ে চোখ লাল হয়ে থাকে না, ওই ধরনের একটা চোখ উনি দেখতে পাচ্ছেন। তো উনি প্রচন্ড ভয় পেয়ে একটা পর্যায়ে কোনো একভাবে ওখান থেকে ছুটে দৌড় মেরে বাসায় আসেন। বাসায় আসার পরেই উনি 10 মিনিট বসে বমি করতে শুরু করেন, এবং বমি করতে যখন শুরু করেন, আমার বন্ধু তার বাবার কথা বলছিল অলমোস্ট কাঁদতে কাঁদতেই, যে আমরা দেখে মনে হচ্ছিল যেন পেটের ভেতর থেকে নারী ভুঁড়ি গুর্দা বের হয়ে যাচ্ছে রক্ত সহ, এমন এমন কিছু শেপ যেটা কিনা কেউ কখনো দেখেনি, এবং সেই রাতেই উনি মারা যান। বাট দুঃখের ব্যাপার হচ্ছে বন্ধুর বাবা উনি চলে যান, আমি ওনাকে কখনো দেখিনি। এখন যেটা ভাবি যে ওই কমলা নদীটা আসলে কোথায়, আমার খুব দরকার জানা, তাই কেউ যদি জানেন অবশ্যই জানাবেন আমাদের। ওকে, আমরা আপনাদের মানে ইনফরমেশনের অপেক্ষায় রইলাম কমলা নদী নিয়ে। রাইট। এবার একটু স্বাধীন ভাইয়ের কাছে আবারও যাই। মানে স্বাধীন ভাইয়ের কাছে আজকে যে দুইটা ঘটনা শুনলাম, আমার কাছে দুটো ঘটনাই ভালো লেগেছে। আমি জানি না তোর কাছে কেমন মনে হচ্ছে। অসাধারণ।
এরপরে স্বাধীন ভাই দেখি আর কোনো কিছু আপনার সাথে কি ঘটেছে কিংবা আপনার জানা আছে কোনো ঘটনা? হ্যাঁ, আমার ঘটনাটা 99-এর আচ্ছা। আর কি। তখন শীতের সময়, মানে উষ্ণ শীত আর কি, বেশি শীত না। আমি আমাদের মাগুরা বাজারে আমার একটা দোকান ছিল, ইলেকট্রিক দোকান, ভিডিও, ফিতা, বাল্ব, তার এগুলা বিক্রি করতাম। আগে যে ঘটনাগুলো আপনাদের বললাম, যে ভয় পাওয়ার পরের থেকে আমি বেশি রাত করতাম না বাজারে। আচ্ছা। বাজারটা গ্রামের বাজার, সন্ধ্যার পর থেকে জমজমাট হয়। মাগরিবি নামাজের পর থেকে ওই বাজারে লোকজন আসে। আচ্ছা আচ্ছা। আর রাত্রে 12টা পর্যন্ত আর কি জমজমাট থাকে। 1টা পর্যন্ত পাওয়া যায়, 1টার পর আর থাকে না। আমি ওই 11টা 11:30 দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আমি ওই দিনকে 11টার দিকে দোকানটা বন্ধ করছি। মানে ওই দিনকে আবার হিন্দুদের কালী পূজা ছিল। আমার দোকানের সামনেই আর কি একটা কালী মন্দির আছে। মন্দিরটা নতুন ওটাই ছিল, তখন সংস্কার করে নাই। আমি দোকানটা বন্ধ করে চলে আসতেছি, কিন্তু এই যে মাগুরা বাজার পার হওয়ার পরে, এর আগের ঘটনাটা বলছি বেঞ্চ বটগাছ। হ্যাঁ। ওই বেঞ্চ বটগাছ ছাড়া আমি সর্বোচ্চ 30 গজ আউগালেই বেঞ্চ বটগাছটার নিচে যাবো। এরকম 30 গজ জোগাড় আছে। আমার হাতে টর্চ লাইট আছে, আমি আলো দেখে আমার রাস্তার দিকে যাচ্ছি। হঠাৎ করে একটু সামনের দিকে লাইট মারছে, মেরে দেখি রাস্তা ভরা শিয়াল। শিয়ালের চোখে লাইট লাগে, লাইটের আলো ব্যাকে আসতেছে আমার দিকে। আমি যত আউগাই, শিয়াল তত আমার দিকে আউগায়। মানে এমন শিয়াল আমার জীবনে দেখি নাই, বড় বড় শিয়াল, মানে এবারে বললো শিয়াল, অন্য শিয়াল, মানে গরুর মতো সাইজ বলা যায়। রাস্তার আশেপাশে কি জঙ্গল ধরনের? হ্যাঁ, রাস্তার আশেপাশে জঙ্গল বলতে হিন্দুদের পানের বরস। আশেপাশে 200-500 গজের ভিতরে কোনো বাড়িঘর তো নেই। না, 500 গজ তো আমার ভুল হবে, আরো বেশি হবে। রাস্তায় আপনার আশেপাশে আর কেউ নেই? না। আর ওই রাস্তা দিয়ে কি খুব একটা গাড়ি ঘোড়া চলাচল করে না? গাড়ি ঘোড়া তখন চলতো না, মাটির রাস্তা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব হাঁটা রাস্তা। আমার কেমন একটা লাগতেছে, কারণ আমার প্যান্টের পকেটে ছিল চাবি। চাবির রিংটা, ব্যাগটা চেন খুলে চাবিগুলা বের করে, চাবিগুলা ঠিক চাকু যেমন ধরে ওইভাবে ধরে ব্যাগের চামড়াটা আমি হাত দিয়ে মোট করে ধরছি। আইলেই ঘষা দিব, চা থাকে কপালে আজকে। একটা রিক্স নিয়ে আমি হাঁটতেছি, হঠাৎ করে লাইটের বাল্ব কিছু কেটে, বাল্ব যখন কেটে গেছে আমি তখন একটু দুর্বল হয়ে গেছি। সে শিয়ালে কামড়ায় কিনা। আমি তাড়াতাড়ি সাইডের থেকে সাজনা গাছ আছে, চিনেন? আমি এক লাফ দিয়ে সাজনার ডাল ভেঙে নিলাম একটানে। সাজনার ডাল জাস্ট টান দিলেই ভাঙে, নরম ভেঙে নিয়ে আমি হাতে করে হাঁটতেছি, কিন্তু সামনে যাই আর কিছু দেখি নাই। কোনো শিয়াল টিয়াল নেই? না, শিয়াল যেখানে ওই পর্যন্ত যাই দেখি আর কিছুই নাই। আচ্ছা। তখন আমি দোয়া ইউনুস পড়তাছি আর হাঁটতাছি। আল্লাহ, তুমি আমার বিপদ থেকে রক্ষা করো। আজকে আগেও ভয় পাইছি, আজকে আবার কি সেই বিপদে বলবো। হাঁটতে হাঁটতে বেঞ্চ বটতলার নিচে যখন গেছি, তখন ডান পাশে পানের বরস, পাম্প সাইড একটা রাস্তা হিন্দু এলাকায় নেমে চলে গেছে, বাড়ি ভাড়ার ভিতরে চলে গেছে। ও রাস্তার ভিতরে 3-4টা বট গাছ আছে, ওখানেও অন্ধকার থাকে সবসময়। ওই বট গাছের নিচে গেলে ভাই কি বলবো, এমন একটা সাইক্লোন উঠলো, মানে ঝড়ের বেগ। আমার মনে হচ্ছে ডান পাশ দিয়ে পানের বরস, মানে কয়েক হাজার লোকে ভাঙতেছে পানের বর। এমন ভাবে বাতাস আসতে শুরু করেছে, ভাঙতেছে, কিন্তু বাতাসটা আমার গায়ে লাগতেছে না, আমার উপর দিয়ে যাচ্ছে। বট গাছের ডাল মরমর আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে সব ডাল ভেঙে আমার গায়ে ফেলাইব। আমি বট গাছের তল থেকে একটু জোরে টান দিলাম, বট গাছ ছাড়াই গেলে বাতাস আর নাই, একেবারে সব নিস্তব্ধ। আমি একলা হাঁটতেছি, ঠিক রোডের মাছ দিয়া, কোনো সাইড দিয়া না, রাস্তার ঠিক মাঝখান বরাবর দিয়ে হাঁটতেছি। চাবি রিং আমার হাতে ধরা আছে, 4টা চাবি ধরা। এভাবে হাঁটতেছি আর আমার শরীর আস্তে 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 ভার হয়ে যাচ্ছে, পুরো পাথরের মতো, যেন আমার রাস্তাও যাচ্ছে না। আর বাজার থেকে আমার বাড়ি যেতে সর্বোচ্চ 25 মিনিট লাগে। আর একটা বট গাছের কথা বলছিলাম, যে চারা বট গাছ। হ্যাঁ, ওই চারা বট গাছের তলায় যখন গেছি না, তখন দেখি সামনে মেয়ে লোক বসা রাস্তায়। হ্যাঁ, মেয়ে লোক, মানে কয়েকজন বসা। আচ্ছা। আমি যেদিকে যাচ্ছি ওদের পিছনটা আমার মুখের দিকে, আর মুখটা, আমি যে সামনে, আমার সামনের দিকে মুখ দেখতে পাচ্ছি না। আচ্ছা। মাটির পরে বসা। এরপরে আমি কি পিছাবো না আগাবো, পিছাবো না আগাবো, এটা ভাবতেছি। মেয়ে লোক বসা বলতে মানে খুব অন্ধকার না, আবার জ্যোৎস্না আলো না, মানে হালকা পরিষ্কার আছে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, হালকা বোঝা যাচ্ছে। হঠাৎ করে পিছাই দেখি এও রাস্তার মাঝখানে বসা কয়েকজন, পিছন দিকেও। হ্যাঁ, তখন আমার ডান সাইডে বিলের ঘের, মাছের ঘেরে নামতে পারতেছি না। বাম সাইডে রাস্তার ধারে খাল, পানিতে নামতে পারতেছি না। বলেন এখন আমি কি উপায় আছে আমার? আমি ওই দোয়া ইউনিস পড়তেছি, পড়া
চোখ বুঝা আল্লাহরে স্মরণ করে ফরাসকে তাকাইছি। তাকাই দেখি আমি চারি সাইড দিয়া, মানে আপনার দিকে এগিয়ে আসছে কি তারা? আমার চতুর সাইড দিয়ে ওরা বসা, এবং আপনার দিকে তাকানো, আমার দিকে তাকানো না একজনও, কিন্তু আপনাকে ঘিরে ফেলেছে। আমাকে ঘিরে ফেলেছে। আমার শরীরে ভাই কোনো শক্তি নেই ওই টাইমে, ফোলা শরীর ঠান্ডা। তখন কি এদের চেহারা দেখতে পাচ্ছেন? না, চেহারা নাই, চেহারা দেখা যাচ্ছে না, চেহারা অন্যদিকে, মানে পিছন সাইড গুলো আমার দিকে, চারি সাইড দিয়ে বসা, আমি মাঝখানে। আমি খালি দোয়া ইউনুস পড়তেছি। হঠাৎ করে আমার জবান ফুটে বেরো গেল, দেখেন আপনারা আমাকে ছেড়ে দেন, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তা আমাকে মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, আমি খুব ভয় পাচ্ছি। তখন এমন একটা আওয়াজ দিয়ে হাসি দিল সব, একটা বিচ্ছিরি আওয়াজ হাসি। এই হাসি খেয়ে যখন বলছে তুই কোথায় যাবি আজকে, আমাদের সঙ্গে থাক, তখন ভয়ে আমার দেহের ভিতরে আত্মাছে কিনা আমি নিজেও জানি না, এত ভয় পাইছি, কারণ আগে 2 বার ভয় পাইছি। তখন আমার একটু জ্ঞান আছে যে আমার এরা মারতে পারবো না, তবে আমি জাতি পারতেছি না, ওদের পাড়ায় এত যাওয়া সম্ভব না। তারপর আমি খুব অনুনয় বিনয় করছি, ওরা ততই হাসতেছে। আর মনে হয় তখনও তাদের চেহারা দেখতে পাবেন না। এইবার যখন আমি বসে পড়েছি না, তখন সব উঠে দাঁড়াইছে। আমি ওখানে বসে পড়ছি, আচ্ছা, হঠাৎ উঠে দাঁড়াইছে। যখন দাঁড়াইছে খালি হি করে চারিপাশটা নাচে। দিল নাচ দেখছেন কখনো? হিন্দু বাড়ি দিল ভোজা নাচে না, এটা দেখা হয়নি। তাহলে গ্রামের বাড়িতে যারা আমার এটা শুনবো অবশ্যই যারা বুঝবো, দিল নাচের মতো নাচতেছে আমার চারি সাইডটা। আমি চোখ বুঝে উঠে দাঁড়াইলাম, আবার শুরু করতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদমে 7 বার পড়ে বুকে ফু দিয়ে চোখ খুলেছি, নাই, একজনও নাই। আচ্ছা, আমি আবারও হাঁটলাম বাড়ির দিকে, হাঁটতে হাঁটতে কিছু দূরে যে ওখান থেকে 200 গাছ মতো সামনে যে 2 সাইড দিয়ে রাস্তার নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছের ওইখানে যায় দেখি কুত্তা আর বিলাই কামড়াকামড়ি করতেছে। কালো কুকুর আর বিলাই 2টা কুকুর, একটা কুকুরের সামনের দিক থেকে কামড়ায় এক বিলাইতে, পিছ থেকে এক বিলাইতে। জাস্ট আমি ওদের কিছু বললাম না, ওদের পাশ কাটায় আমি চলে গেলাম। এবার আমার বাড়িতে ঢোকার যে রাস্তার মোড়টা বামে, ওই মোড়ের কাছে গেলে চারিদিক দিয়ে আলো হয়ে গেছে, একেবারে আলো, দিনের মতো। দিনে কত পরিষ্কার, তার চেয়েও পরিষ্কার। আমি ভয় পেয়ে গেছি। ওই মোড়ের আপনার দক্ষিণ সাইডে ওখানে 2-3টা কবর আছে আর কি, বিশাল পুরনো কবরটা। ওইখানে একটা ঝলসানো মতো আলো হয়ে গেল, কিন্তু আমি আলোর কোনো দৃষ্টি দেখি নাই, বা একটা লাইট কোথা থেকে আসছে আলো সেটা আপনি না, একটা লাইট বা একটা আগুনের কিছু আমি এগুলো দেখি নাই। যার দেখলাম পরিষ্কার হয়ে গেছে সব। আচ্ছা, এত আলো, আর আমার মানে ধৈর্যর বাধা হয়ে যাচ্ছে। আমি আল্লাহকে আজকে আমার কপালে মৃত্যু লিখেছে কিনা বলতে পারি না। চাবির রিংটা প্যান্টের পকেটে নিছি, টর্চ লাইটটা হাতে, জুতা খুলে ফেলায় দিচ্ছি দৌড়। বাড়ির রাস্তা দৌড় দিয়ে আমাদের ওই বাড়ির রাস্তার পাশে ওখানে 2টা বাড়ি আছে, আমরা নানা বলি। ওই ওদের বাড়ি পার হয়ে যায়, বাম পাশে ওদের একটা জমি আছে, জমির মুখে একটা মানে পুষ্কনির মতো আর কি, পুষ্কনির উপর আছে 3টা তাল গাছ, বড় বড় তাল গাছ। ওইখানে যাওয়ার সাথে সাথে বাম সাইডে তাকায় দেখি তাল গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত আগুন জ্বলে, পুরো গাছ আগুন ধরে গেছে। শীতের সময়, তাও হ্যাঁ, নিজের চোখে দেখতেছি আগুন ধরে গেছে। তাল গাছ থেকে মানে আগুনের মানুষ একটা একটা করে লাফ দিয়ে মাটিতে পড়তেছে, নাই, মাটিতে পড়ে নাই। এক চিৎকার দিছি, আমার চিৎকারের জন্য কেউ শোনে না, চিল্লাচ্ছে কেউ শোনে না, আমার চিৎকার আমি শুনতে পাচ্ছি না। তার মানে আপনি বাক শক্তি মোটামুটি হারিয়েছেন তখন ভয়ে? হ্যাঁ, আমার চিৎকার আমি শুনতেছি না। ওখান থেকে দিচ্ছি এক দৌড় দিয়া ভাই, আমি রাস্তা ফুরাই না, আমি খালি দৌড়াই, রাস্তা শেষ হয় না, তারপর দৌড়াই। মানে আপনার কি যতক্ষণ লাগা উচিত ছিল তার চেয়ে অনেক দেরি করে আপনি পৌঁছেছিলেন? 2 ঘন্টা দৌড়াইছি, দৌড়াই মনে হয় 100 গাছ মতো আগাইছি। মানে এটা কি তার আগে আমার একটা 2 ঘন্টা কি কারো টানা দৌড়ানো সম্ভব? শুনুন, এইরকম সিচুয়েশনে তোর যখন বাঁচার উপায় নাই, তখন এমন কিছু মানুষ করে। লাইফ অফ পাই মুভিটাতে এই ডায়লগটা বলেছিল যে আমার যখন খিদা লাগলো সম্পূর্ণভাবে, তখন আমি বুঝলাম যে আসলে মানুষের এবিলিটি কতটুকু পর্যন্ত চায়। এটা ডিপেন্ডস অন সিচুয়েশন। এমনিতে তুই আর আমি চাইলে বা উনি নিজে চাইলেও 2 ঘন্টা টানা দৌড়াতে হতে পারবে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্লিজ আমাকে মনে করিয়ে দিবি, এই ধরনের বেশ কিছু ঘটনা খুব সিনিয়র কয়েকজন মানুষের মুখ থেকে গতকাল শুনেছি। ওনাদের সাথে এই জিনিসটা ঘটেছে এবং ওনাদেরকে বাইরে থেকে লোক এসে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আপনারা এই একই গলিতে এতক্ষণ ধরে কেন হাঁটাহাঁটি করছেন, আপনারা কি কিছু খুঁজছেন? অথচ তাদের নিজের এলাকা, তারা 25 বছর ধরে সেখানে থাকে, নিজের বাসার গলি খুঁজে পাচ্ছিল না। তোর এই কথাটার আচ্ছা, আমরা আগে স্বাধীনভাবে ঘটনাটা শুনিনি, তারপরে আমরা এবার যখন 2 ঘন্টা দৌড়ায় মনে হয় 100 গাছ মতো আগাইছি।
অগয়া তখন আমার নিঃশ্বাস আর বেরোচ্ছে না। আমি খুব আস্তে আস্তে পাও ফেলাচ্ছি। এক পর্যায়ে মানে আমার মানুষ মাতাল হয়ে যেমন টালে না, ওরকম টাল হচ্ছে আমার, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমি পড়ে যাই নাই। ওখানে রাস্তার এই পাশের ছোট খালের পানি বড় খাল দিয়ে বের করে দেওয়ার জন্য একটা পাইপ আছে। ওই পাইপের সাইডটা একটু ভাঙা, নরম নিচের মতো। ওই নিচের থেকে আমি উপরে উঠে দেখি রাস্তার উপরে পানি, পানির উপরে ইলিশ মাছ নাচতেছে। ইলিশ মাছ, যাতা ইলিশ মাছ লড়ে। আমি আবার চোখ বুঝে দম বন্ধ করে আমি পার হয়েছি। ওইটা পার হয়েছি কারণ আমি তো বুঝতে পারতেছি আজকে আমার বিপদ। আমি আর পিছে তাকাই নাই, কি হয়েছে বাইরে ওটা আমি আর দেখি নাই। ওখান থেকে গিয়ে তারপর কি বাসায় চলে গেলেন? হ্যাঁ, ওইখান থেকে আবার দৌড়াইছি। দৌড়ায় ভাই আমি বললাম 11টায় দোকান বন্ধ করে আসছি, আর 4:45 গেছি বাড়িতে। 25 মিনিটের রাস্তা। বাড়িতে যাই উঠোনে থাম করে যখন পড়ে গেছি, তখন আমাদের বাড়ির লোকজন উঠছে, কি হইলো কি পড়লো। আবার ভাবতে যে গাছের নারকেল পড়লো কিনা, ইঁদুরে কেটে দেয় নারকেল। দেখে না আমি আমারে ওটাই বলে সুস্থ করছে, আমার জ্ঞান নাই, আমি জানি না কিছু। আব্বুর ঝাড় ফুক করছে, কোনো জ্ঞান হয় নাই। পরের দিন সকালে আমার একটু জ্ঞান আসছে, তো আমি কথা বলতে পারি না, বোবা পুরা। আমি কানে সবই শুনি, কথা বলতে পারি না, গলার সাউন্ড আসে না। আপনি কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, খুব চেষ্টা করেছি, কোনো সাউন্ড আসে না। এইভাবে যখন 3 দিন আমার অনেক কবিরাজে যাচ্ছে, সাউন্ড হয় না, তখন আমার ওই ফুফুর ছোট মেয়ের জামাই আর কি, আমার ছোট বোন জামাই, উনি আমাকে বললো যে আমি এক জায়গায় নিয়ে যাবো, আপনি কি যাবেন? মাথাটা ঝাঁকা দিয়েছি যে হ্যাঁ, শুক্রবার আপনার নামাজের পরে বাড়ির থেকে নিয়ে যাবো। কোথায় নিয়ে গেলেন আপনাকে? উনি নিয়ে গেলেন আর একটা কবিরাজের ওখানে। আচ্ছা, সেটা কোথায়? সেটা ওই মাগুরা গ্রামের পাশে চাঁদকাটি গ্রাম। আচ্ছা, উনি কি আপনাকে কোন রকম স্পেশাল চিকিৎসা করলেন? স্পেশাল চিকিৎসা বলতে আমি কিন্তু সুস্থ, জাস্ট কথা বলতে পারি না। আমাকে যখন নিয়ে গেল তাদের বাড়িতে, ওনার বাড়িতে আমি পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা যেন পাতলা পাতলা লাগতেছে, মানে ভালো লাগতেছে। ওই কবিরাজের বাসায় পৌঁছার সঙ্গে সঙ্গে আমার যেন ভালো লাগতেছে। কবিরাজ আসলো, ডান হাতের ভিতরে একটা মাদুলি দিল, বলে মাদুলিটা মুট করে ধরো। মাদুলিটা মুট করে ধরি ভাই, আমি আর ধরে রাখতে পারি না, এত গরম, প্রচন্ড গরম। কই ছেড়ে দিও না, তোমার হাত পুড়বে না, ঠোস পড়বে না, কিছুই না। ব্যাস ধরে রাখলাম। আমার মাথার ভরে বাঁশের পাতা আছে না, বাঁশের পাতা দিয়া মাথার উপর 21টা বাড়ি দিছিল। এরপর আমার জবান ফুটে গেছিল। 21টা বাড়ি দেওয়ার পরে কতদিন ছিল আপনার জবান বন্ধ? 3 দিন। 3 দিন জি। অদ্ভুত, মানে বেশ কয়েকটা জিনিস স্বাধীন ভাইয়ের কাছ থেকে পেয়েছি যেটা আমরা ডরে খুব একটা পাইনি, এমন কিছু ঘটনা। আমি আপনাদের এখানে আসার আরো চেষ্টা করি, যেহেতু আমি কাজের ব্যস্ততায় আমি আসতে পারি নাই। যাই হোক, ওটা কোনো সমস্যা না, শেষ পর্যন্ত আসতে পেরেছেন, এটাই আমাদের সৌভাগ্য। কিছু ব্যাপার পেয়েছি, যেমন ভাত খাওয়ার ব্যাপারটা আমি এখনো মাথা থেকে সরাতে পারছি না, যে একটা কিছু কিন্তু খেয়েছে সে, একটা কিছু যেহেতু খেয়েছে, এই জিনিসটা রিয়ালিটির বাইরে না। খাওয়া জিনিসটা খুব বেশি বাহ্যিক ব্যাপার, খুব বেশি আমাদের শরীরের প্রয়োজন। তো সেই জিনিসটা মোহ ক্রিয়েট করে তার ক্ষুধাটাও নিশ্চয়ই চলে গিয়েছিল খেয়ে, তাই না? তো এটা কতটুকু আসলে মেন্টাল বিল্ড আপ হতে পারে একটা মানুষের, মানসিক ক্ষমতার কতটুকু থাকতে পারে, কল্পনা শক্তি, তাকে কিভাবে মানে গ্র্যাব করার চেষ্টা করা হয়েছিল, কত বড় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা জাস্ট টু মেক হিম ডাউন, তাই না? ইউ আর লাকি, আপনি অনেক লাকি। এখানে একটু স্বাধীন ভাই যেটা বললো না, যে ওই যে রাস্তায় একই রাস্তায় ঘুরপাক খাওয়া আছে অনেকক্ষণ ধরে হাঁটা, মানে তুই তো পড়েছিস চাঁদের পাহাড়, ওরকম আমি কিছুদিন আগে যে ছবিটা দেখলাম, যে ওই ওরা ডেথ জোনের মধ্যে কয়েকদিন যাবৎ ঘোরাঘুরি করছিল, যে 4 দিন না 5 দিন পরে এসে দেখা কম দেখিয়েছে, অ্যাকচুয়ালি বইয়ে লেখা ছিল ওরা 1.5 মাসের মতন একই জায়গায় এখানে ঘুরেছে। সো এরকম কিছু ঘটনা নিশ্চয়ই ঘটে। চাঁদের পাহাড়ে যেভাবে মানে বিভূতিবাবু যেভাবে লিখেছেন, সেটা হচ্ছে বন জঙ্গল দিক নির্দেশনা ছাড়া প্রত্যেকটা জায়গায় একই রকম লাগে, সেক্ষেত্রে পসিবল। কিন্তু এমন যদি হয় সুমন দাস, যে তুই যে বাসাটায় থাকিস 5 বছর ধরে তুই যাচ্ছিস, হঠাৎ করে তুই একদিন পথ খুঁজেই পাচ্ছিস না, সেটা কিভাবে নর্মাল হয়ে যায়? যে পরিচিত রাস্তাটাই যখন হঠাৎ করে অপরিচিত হয়ে যায়, তখনই বিষয়টা আসলে। আমার ফ্রেন্ডের মা আমাকে কালকে এই ঘটনা বললেন। উনি এবং ওনার বোন, তারা দুজনে একসাথে প্রতিদিনই যায়। সেদিন একটু রাত হয়ে গেছে, 11টা 11:15, কাকে যেন বাসে উঠিয়ে দিয়ে তারা বাড়ি ফিরছে। তারা হাঁটছে তো হাঁটছেই, 2 বোন গল্প করতে করতে হাঁটছে, এবং দেখছে সবচেয়ে অবাক ব্যাপার যেটা, যে কেউ তাদের সাথে কোনো কথা বলছে না। আচ্ছা, তাদের সাথে কেউ কোনো কথা বলছে না, অ্যাজ ইফ তাদেরকে দেখতেই পাচ্ছে না, এবং তারা এক একজনের দিকে তাকাচ্ছে, তাদের দিকে খুব অদ্ভুত দৃষ্টি নিয়ে কিছু মানুষ তাকাচ্ছে, কিন্তু কেউ তাদের সাথে কথা বলতে আসছে না। 1-2টা লোক যাও ছিল ওই সময়। একটা পর্যায়ে একটা লোক তাদের সামনে এগিয়ে আসে, তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কোথায় যাবেন। তখন বলছেন যে আমরা বাসায় যাবো, সামনে ডান দিকে বাসা। বলছে
আপনারা প্রায় 20-25 মিনিট ধরে এখানেই হাঁটাহাঁটি করছেন। ওকে, মানে উনি একটা গেস করতে পেরেছিল হ্যাঁ, কিছু একটা সে বুঝতে পেরেছে, এবং ওই ধাক্কাটা ভাঙার পরে 2 মিনিটের মধ্যে কিন্তু তারা বাসায় চলে যায় হেঁটে, ওই একই পথ ধরে। কারণ নিজের বাসা কেউ ভুলে যায় না। ভুলে যায় না, সেটাই। এই ভোলায় ধরা ব্যাপারটা, এরকম কিছু ব্যাপার আছে। তো অনেক ধন্যবাদ স্বাধীন ভাই যে আপনি ভাইয়া। আজকে আমাদের জার্নিতে যোগ দিয়েছেন এবং বেশ কিছু চমৎকার ঘটনা আপনার কাছ থেকে পেয়েছি। আশা করি এমন ঘটনা আপনার সাথে আর না ঘটুক। এবং একটু তারপরে এই ফাঁকে রেহান আমরা বলে দিই যে আপনারা এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, ডরে যে কোনো ধরনের ইন্টারেকশনের জন্য স্পট Right. কোথায় রয়েছে, আসার জন্য ফোন তো রয়েছে, অবশ্যই ফোনটা খোলা রয়েছে। বা যারা অনেক বেশি দূরে থাকেন বা বাসার থেকে পারমিশন পাচ্ছেন না, তারা আমাদেরকে গল্প পাঠালে আমি বা সুমন আপনাদের হয়ে আপনাদের নাম নিয়ে গল্পটা বলেও দিতে পারি। Right, সেই জন্য আমাদের ফেসবুক ফ্যান পেজে যে আপনি সেই ইন্টারাকশনটা করতে পারেন। এবং Right. স্বাধীন ভাই এভাবে ফেসবুক থেকেই স্বাধীন ভাইয়ের সাথে আমাদের দেখা। জি ভাই। তো আপনারা এখন থেকে আপনাদের সাথে ইন্টারাকশন বাড়ানোর জন্য আমরা ফেসবুকে আছি, তো আপনারা চাইলে সেখানেও চলে আসতে পারেন। এবং ডরের প্রতি এপিসোডে প্লাস বিভিন্ন সময়ে আপনারা ফেসবুকে আমাদের পেজের অ্যাড্রেস গুলো পেয়ে যাবেন। ওকে, তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন আছে, আরো এক বন্ধু। তো আমরা একটু এবার তার কাছে যাই, দেখি তার কাছে কি ধরনের রিয়েল স্টোরি রয়েছে অ্যাবাউট ঘোস্ট। একটু পরিচয়টা আপনার কাছ থেকেই জানি আমরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান তুষার। ওকে, কোথায় থাকেন আপনি? আমি নারায়ণগঞ্জ ফতুল্লাতে থাকি। আচ্ছা, তো কিভাবে আসা হলো ডর অনুষ্ঠানে, কিভাবে সন্ধান পেলেন আপনি? ডর অনুষ্ঠানে আসা হচ্ছে আমার বোনের কাছ থেকে শোনা। তো আমার বোন এবিসি রেডিও শুনতো, তো ওখান থেকে সে ডর প্রোগ্রামটার খুব একটা ভালো ফ্যান। তো আচ্ছা। আমাকে ও বললো যে ভাইয়া, যেহেতু আমাদের এরকম ঘটনা আছে, তো তুমি ডরে যে বলতে পারো। তো এই জন্য ফার্স্ট অফ অল থ্যাঙ্কস আম্মু এবং তুলি মারিয়াকে, ওদের ইন্সপিরেশনের জন্যই আসলে আমার এখানে আসা। ওকে, ওনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে, পুরো ডর টিমের পক্ষ থেকে এবং এবিসির পক্ষ থেকে থ্যাঙ্কস যে আপনাকে আমাদের জার্নিতে পাঠিয়েছে। সো এখন যে ঘটনা চাই আপনার সম্পর্কে, আমরা ডর টিমের কাছে বেশ কিছু ঘটনার কথা শুনেছি, আপনার কাছে কিছু ইন্টারেস্টিং ঘটনা আছে, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত কিছু একটা আছে হ্যাঁ, আপনার black এখানে। magic নিয়ে আমার So, আমরা দুইটা এইটা ঘটনা একটু প্রথমে শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তো যিনি আমাকে ঘটনাটা যার মুখ থেকে শুনেছি, উনি আমরা যে ফ্ল্যাটে থাকতাম, মানে এখনো আছে, উনি এখন অবশ্য ফ্ল্যাটে নাই, বাট উনি চলে গেছেন। তো ওনার মুখ থেকেই শোনা, উনার মুখ থেকে যেভাবে আমি আসলে শুনেছি ঠিক সেইভাবে ঘটনাটা বলতে চাচ্ছি। ওকে, শিওর। তো ঘটনাটি আসলে হচ্ছে বরিশালের ঘটনাটি, 95 এর দিকের ঘটনা। আচ্ছা, তো যেই মানুষটিকে ঘিরে এই ঘটনাটা, ওনার নাম হচ্ছে মাসুম। ওই গ্রামের মধ্যে ভালো একজন, ওই সময় ভালো কুস্তি খেলা হতো, উনি ভালো একজন কুস্তিগীর হিসেবে পরিচিত ছিল। আর এবং পেশায়- গ্রামের মধ্যে এই খেলাটা বেশ জনপ্রিয়, রাইট। তো উনি আবার, ওনার পেশাটা ছিল যে উনি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন, আচ্ছা। কার্পেন্টার। আর মাঝে মাঝে এরকম কুস্তি হ্যাঁ, খেলতেন। কুস্তি খেলতো। ওকে, ওই গ্রামে একজন মহিলা থাকতো, আমি সঙ্গত কারণে নামটা বলছি না। তো ওই মহিলা ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো। তো ওই মহিলা ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে, এটা মোটামুটি গ্রামের সবাই জানতো, এটা ফেমাস, মানে মোটামুটি সবাই জানে যে উনি ব্ল্যাক ম্যাজিক চর্চা করে। যেহেতু উনি কাঠমিস্ত্রি ছিলেন, তো কাঠের কাজ করার জন্য একদিন ওই মহিলার বাসায় যান। তো ওই কোন মহিলার? যে মহিলা হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক চর্চা করে, right? আচ্ছা, মানে ওই মাসুমকে? হ্যাঁ, যে মাসুম, কুস্তি হ্যাঁ, খেলতো, জি, জি, তাকে ডাকা মাসুম হয়েছে। ভাইকে ডাকা হয়েছিল। তো মাসুম ভাই এরকম, ওনার কাজটা একটু বেশি ছিল, তো ওনাকে 2-3 দিন যেতে হয়েছে ওখানে। তো কথা বলতে বলতে ওনার ঠিক পছন্দ হয়ে যায় লোকটাকে। ওই যিনি ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো, উনি আনম্যারিড ছিল। আচ্ছা, আচ্ছা। তো উনি মাসুমকে বিয়ের প্রস্তাব দেয়, 2-3 বার প্রস্তাব দেয়, বাট মাসুম ভাই বলে যে না, আপনি ব্ল্যাক ম্যাজিক চর্চা করেন, আমি আপনাকে কোনো মতে, আমার পক্ষে পসিবল না বিয়ে করা। আপনি যদি ব্ল্যাক ম্যাজিক চর্চা ছাড়তে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। বাট আচ্ছা, ওই মহিলা, যে মহিলা ব্ল্যাক ম্যাজিক করতো, উনি কি মানে একাই থাকতো? হ্যাঁ, একাই থাকতো। ওনার ওনার আত্মীয়-স্বজন কেউ বা ছিল না। বাবা মা? না, কেউ ছিল উনি না? কেউ ছিল না। উনি অন্য একটা গ্রাম থেকে ট্রান্সফার হয়ে ওখানেই থাকতেন আর কি, সেটা কারণে। তো এখন মাসুম ভাই যেহেতু বলেছে যে ব্ল্যাক ম্যাজিক চর্চা করার ফলে ওনাকে বিয়ে করবে না, তো উনি এতে ভালো ফিউরিয়াস হয়ে যান, রাগান্বিত হয়ে যান। তো উনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে যে করেই হোক মাসুম ভাইয়ের ক্ষতি করতেই হবে এবং ওনাকে মেরে ফেলবেন। উনি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানে মেরে ফেলবেন। ঘটনাটা এমন হয়ে গেছে, সে না পেলে আর হ্যাঁ, না পেলে কাউকে পেতে দিবে না, এরকম আচ্ছা। টাইপের একটা ঘটনা।
তো উনি যেভাবে ব্ল্যাক ম্যাজিকটা করেন ওটার একটা অংশের মধ্যে ছিল উনি মাসুম ভাইয়ের 3-4টা চুল মানে কালেক্ট করে অ্যাটিনিয়া যেভাবে কালেক্ট করে ওটা আসলে ছোট ছোট করে কেটে মাছকে যেভাবে না খাওয়ান আমরা খাবার দিই মাছকে যেভাবে খাওয়াই তো ওভাবে টোপের মতো মানে ওটাকে করে একটা মাগুর মানে মাছকে মাছের খাওয়াই। খাবারের মধ্যে হ্যাঁ, এই হ্যাঁ। চুলটাকে চুলটাকে মিক্স করে আরো অনেক কিছু করে ওটাকে একটা মাগুর মাছকে খাইয়ে দেয়। আচ্ছা। তো বলে রাখা ভালো যে ওনাদের গ্রামের সাথেই একটা নদী আছে, মাছটাকে ওই নদীতে ছেড়ে দেয়। 5 থেকে 7 দিন পর উনি আস্তে আস্তে মানে ভালো রকম অসুস্থ হয়েছে। ওই মহিলা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করতো, উনি ওই মাগুর মাছকে তার নদী- খাবারের সাথে মাসুমের চুল মিশিয়ে মিশিয়ে, হ্যাঁ, হ্যাঁ। খাওয়ানো হয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার একটা অংশ পর নদীতে ছেড়ে দেওয়া হয়েছে মাছটাকে পরবর্তীতে আচ্ছা। ছেড়ে দেওয়া হয়েছে। এতে করে তার স্বাস্থ্যের ভালো অবনতি হয়। তো উনি ডাক্তার দেখানোর পরও ওনার মানে কোনো কাজই হলো না। তো আমাকে যে আন্টি ঘটনাটা বলছে, আন্টি তার পাশের বাড়িতে থাকতো। তো উনার এই অবস্থা দেখে উনি মাসুম ভাই আবার একা থাকতো, উনার বাবা মা মারা গিয়েছে। আর উনার বোন থাকতো নদীর ওপারে, তার হাজবেন্ডের সাথে থাকতো ছেলে মেয়ে নিয়ে। তো আন্টি এই অবস্থা দেখে গ্রামের একজন বিখ্যাত উইজ ডক্টর ফকিরকে তার অবস্থা জানান, বলেন যে তার এই অবস্থা, আপনি যদি একটু এসে দেখেন ওনাকে তাহলে ভালো হয়। তো এর পরের দিন সন্ধ্যায় ফকিরটা আসলেন, এসে মাসুম ভাইকে দেখেই বুঝতে পারলেন যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সিমটম দেখে। ওনার যে সিমটমটা কি ছিল সেটা কি একটু বলতে পারেন? মানে কিরকম অসুস্থ হয়ে গিয়েছিল? অসুস্থ বলতে মানে একটা মানুষ যদি না খেতে পারে তো দিন দিন রোগাক্রান্ত হয়ে যায়, আচ্ছা, কঙ্কালসার হয়ে যায়। শুকিয়ে যায়। হ্যাঁ, বাট উনি তো কুস্তিগীর ছিল, ওনার হঠাৎ করে মানে এতটা করে স্বাস্থ্য খারাপ Okay. হওয়ার কোনো পসিবিলিটি ছিল না। Okay. তো তারপর উনি একদম শিওর হলেন ওনার যে পালিত জিনটা ছিল, মানে ওই ফকির, হ্যাঁ, যে ফকির ফকিরের- ওনাকে দেখার জন্য এসেছে, হ্যাঁ, ওনার এসেছেন। পালিত জিন দিয়ে উনি পরীক্ষা করার পর উনাকে বললেন যে মানে সবকিছু বলে দিলেন যে কে উনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিভাবে ব্ল্যাক ম্যাজিকটা করেছে, এবং বললো যে মাগুর মাছটাকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। তো আসলে শেষে তিনি বললেন যে তার পক্ষে এখন আসলে কিছু করা পসিবল না, কারণ নদীতে হাজার হাজার মাছ আছে, তো ওই হাজার হাজার মাছের মধ্যে ওই মাগুর মাছটাকে খুঁজে বের করা ইম্পসিবল। তো এভাবেই চলতেছিল। তো ফকিরটা শেষে বলে দিয়ে গেছে যে আপনার হাতে আর বেশি দিন সময় নেই। হঠাৎ করে ওনার যে বোন থাকতো নদীর ওপারে, উনিও একটু অসুস্থ হয়ে যান মানে সাডেনলি। ওনার বোনের সাথে মাসুম ভাইয়ের বোনের সাথে মাসুম ভাই একটু মনোমালিন্য ছিল, এই জন্য ওনার বাসায় একটু কম যাওয়া আসা করা হতো। এখন যেহেতু শুনলেন, লোক দ্বারা শুনতে পারলেন যে তার বোন অসুস্থ, তাকে দেখতে চেয়েছে। তো আমাকে যে আমার আন্টি ঘটনা বলেছে, তো আন্টিকে বললেন যে আপা আপনি যদি আমার সাথে একটু চলেন, আমি তো একা যাবো, আপনি একটু গেলে ভালো হতো। তো আন্টি অসুস্থ দেখে প্রতিবেশী হিসেবে তো উনি আর না করে নাই, তো উনারা রওনা দিল। তো নদী যেহেতু একটু মোটামুটি বড় নদী, নৌকা দিয়ে জাস্ট পার হতে হয়। তো নৌকাতে উঠলেন, কোনো প্রবলেম হয়নি। তো ঘাটের কাছে যখন তারা একদম মানে ক্লোজ চলে আসলো, আমার যে আন্টি ঘটনাটা বলেছে, তো উনি সাডেনলি খেয়াল করলেন যে নদীর ঘাটের কাছে একটা মাগুর মাছ মরে পড়ে আছে। উনি বিষয়টা তখন ওনার মাথায় ঢুকে নেই, এত খেয়ালও করে নাই। তো ঠিক যখনই তারা ঘাটের কাছে আসলেন, তখনই মাসুম ভাইয়ের মানে চিতল মাছ যেভাবে লাফাতে থাকে, এবং লাফাতে 2-3 মিনিট পরে উনি মারা গেলেন। হোয়াট, মানে ওই নদীর তীরে নদীর তীরে মারা গেলেন। আমি যে জিনিসটা বলতে ভুলে গেছি, তো ফকির চলে যাওয়ার আগে উনাকে বলে গিয়েছিল যে মাগুর মাছটাকে খাওয়ানো হয়েছে, ওই মাগুর মাছটা যেই দিন মারা যাবে, ওই মাসুম সাহেব ওই দিনই মারা যাবেন, এবং যে স্থানে মাছটা মারা যাবে ঠিক ওই স্থানে এসেই মাসুম সাহেবের মৃত্যু হবে। আচ্ছা, তো এই ঘটনা আচ্ছা, মানে মাগুর মাছটা এখানে একটা মৃত মাগুর মাছ দেখেছে, আর ওখানেই হ্যাঁ, তো মাসুম সাহেব মারা গেছে। তখনই আন্টির কথাটা মনে পড়লো, এবং সেই ফকিরটার কথার সাথে উনার কথা হুবহু মিলে গেল যে ওই স্থানে এসে মাসুম সাহেবের মৃত্যুটা হয়েছে। এই ঘটনার পর যে ব্ল্যাক ম্যাজিক করে এই গ্রামের মধ্যে, তো গ্রামের মানুষজন ওনাকে মানে কিছু বলেনি বা কিছু করার চেষ্টা করেন? সিমটম বলে দিয়েছিল ফকির। উনি তো সবাইকে আর বলে নাই। আর গ্রামের লোকজন যেহেতু জানতো যে উনি ব্ল্যাক ম্যাজিক চর্চা করেন, কেউ সাহস করে আর কি মানে ওনার কেউ বিরুদ্ধে একটা কোনো ঘাটাতে যায় না। হ্যাঁ, ঘাটাতে যায়নি, মানে ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার জন্য যায়নি। তো পরে আন্টি ঢাকায় চলে আসে শিফট হয়ে। এরপরে তুষার হয়ে গেছে, যেটা শুনলাম যে মানে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, এবং আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে মানে মাছটা ওখানে এসে মারা গেছে এবং তিনিও ওখানে মারা গেছেন। মানে আসলে অদ্ভুত। মানে একটু এই ব্ল্যাক ম্যাজিকটা নিয়ে একটু বলতে চাই। মানে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে যে ইভিল বা শয়তানের যে সুপার ন্যাচারাল পাওয়ার গুলো রয়েছে, এই পাওয়ার গুলোকে কেউ যখন নিজেদের বাজে স্বার্থে ব্যবহার করে অবৈধভাবে, ওটা
ওটাই আসলে তখন ব্ল্যাক ম্যাজিক হিসেবে আর কি গণ্য করা, এবং এই ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন দেশে এটা চর্চা বিভিন্নভাবে করা করা। যায়। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবচেয়ে প্রথম কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা আসে, ব্ল্যাক ম্যাজিকের কিছু পার্ট রয়েছে ব্ল্যাক ম্যাজিকের আওতায়, যেমন ভুডো ব্ল্যাক ম্যাজিকের মধ্যেই একটা পার্ট, এবং ব্ল্যাক ম্যাজিকটা এত ভয়ঙ্কর যে যে প্রয়োগ করছে যদি কারো কোনো ধরনের ভুল হয় এটা প্রয়োগের ক্ষেত্রে, উল্টা তার ক্ষতি হতে সম্ভাবনা পারে আছে। এবং সে মারাও যেতে পারে, সে মারাও এত যেতে পারে। ভয়ঙ্কর। সো ব্ল্যাক ম্যাজিকটা মানে এটা থেকে দূরে থাকাই হচ্ছে বেটার। ইভেন যারা মানে ব্ল্যাক ম্যাজিক করে তারাও বলে যে আসলে এটাকে সবার থেকে দূরে থাকা উচিত। যারা করে এই ব্ল্যাক ম্যাজিকের একটা পার্ট হচ্ছে ভুডো। হ্যাঁ, right. ভুডো, এই ভুডোটা কিন্তু প্রথম শুরু হয়েছিল হাইতি থেকে, হ্যাঁ, এবং এর পরবর্তীতে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আফ্রিকাতে, এখনো আফ্রিকাতে এটার ব্যবহার আছে, এবং এরপরে এটার ব্যবহার রয়েছে ব্রাজিলে, এরপর জামাইকাতে। এই দেশগুলোতে এখনো এই ভুডো চর্চাটা অনেক বেশি ভাবে হয়ে থাকে, যদিও বিভিন্ন দেশে ভুডোকে বিভিন্ন নামে বলা হয়ে হ্যাঁ, থাকে। বলা হয়ে থাকে। যেমন ব্রাজিলে ক্যান্ডোসোল বা এই ধরনের কিছু একটা নাম বলা হয়ে থাকে, তারপরে জামাইকাতে ওবিয়াহো নামে একটা কি যেন একটা বলা হয়ে থাকে, আমি ভুলে গেছি। আসলে এই বিষয়গুলো থেকে দূরে থাকাই অনেক দূরে better। থাকাই বেটার। যাই হোক, তুষার ভাই, আমরা নেক্সট আর কোন স্টোরি কি আপনার কাছে হ্যাঁ, আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা, তাহলে তুষার ভাই এবার পরের ঘটনাটা শুনি, যে পরের ঘটনাটা আসলে কি ছিল। আচ্ছা, পরের ঘটনাটা ঠিক যে আন্টি আমাকে বলেছে ঘটনাটা, পূর্বের ঘটনাটা ঠিক এটা কি উনার সেই সেই আন্টিরই ঘটনা, প্রথম উনার ঘটনাটা সাথে। যার সংক্রান্ত শুনলাম? হ্যাঁ, উনারই ঘটনা, উনার সাথেই ব্ল্যাক এবার ম্যাজিক হচ্ছে হয়েছিল। উনার সাথে ঘটেছে। হ্যাঁ, উনার সাথে ঘটেছিল। আচ্ছা, আমি যে আগের ঘটনাটা বললাম, আর এই ঘটনাটা প্রায় সমসাময়িক, মানে প্রায় কিছুদিন আগ পরে হয় আর কি উনার সাথে ঘটনাটা ঘটে। তো আন্টি যখন ওই সময় বরিশাল থাকতেন, জমি জমা সংক্রান্ত কারণে উনার ভাইয়ের বউয়ের সাথে উনার ভালো রকম একটা দ্বন্দ্ব হয়, পুকুর কাটা নিয়ে, গাছ লাগানো নিয়ে। তো এক পর্যায়ে উনার ভাবি উনাকে বলে যে তোকে ভালো করে পুকুরের মাছ খাওয়াবো, গাছের ফল ভালো করে খাওয়াবো না তোকে, তুই আসিস। আচ্ছা আচ্ছা। আন্টি পরে যখন ঢাকায় চলে আসে, মানে অসুস্থ হয়ে যান, ভালো টাইপের অসুস্থ হয়ে যান। তো উনার হাজবেন্ড ওনাকে অনেক জায়গায় নিয়ে যায়, ভালো ভালো ডাক্তারও দেখায়, বাট ডাক্তাররা কিছু ধরতে পারেনি আসলে কি হয়েছে, ওনার ডাক্তাররা কিছুই বলতে পারেনি। আচ্ছা। তো উনি এই অসুস্থ থাকার মাঝখানেও ওনাদের ফ্যামিলিগত কারণে ওনাদের একটা বিয়ের প্রোগ্রামে ওনাকে আবার বরিশাল যেতে হয়, অসুস্থতার মধ্য দিয়ে তাকে যেতে হয়। তো ওনারা যখন হাজবেন্ড সহ গ্রামে যায়, ওখানে যে উনি মানে তার অসুস্থতার মানে লিমিট আরো ক্রস করতে থাকে, মানে উনি ভালো রকম বেশি অসুস্থ হয়ে যান। তো উনার হাজবেন্ড গ্রামের মধ্যে অন্য আরেকজন ফকির ছিল, ওই ফকিরকে বলে নিজে এসে একটু দেখতেন। তো ফকিরটা যখন এসে দেখলো, উনি পরে বলল যে আন্টির উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং বলল যে তার যে ভাবি, ওই ভাবি ব্ল্যাক ম্যাজিক করেছে। তো ওই ভাবি সে ভাবি নিজে করেছে না কাউকে দিয়ে করিয়েছে, অন্য একজনকে দিয়ে করিয়েছে। উনার জিনের মাধ্যমে ওই আন্টিকে স্বপ্নে খাইয়ে দিছিল কিছু। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক মানে যাকে দিয়ে করিয়েছে সেই লোক তার পালিত জিনের মাধ্যমে উনাকে স্বপ্নে কিছু খাইয়ে দিয়েছে। তো এর মাধ্যমে ওনার ব্ল্যাক ম্যাজিকটা হয়ে যায় আর কি, আন্টি হয়ে যায়। ফকিরটা বলে যে আপনারা আর যদি কিছুদিন দেরি করতেন তাহলে আমার পক্ষে কিছু করা থাকতো না, বাট এখন আমার পক্ষে কিছু করা আছে, আমি কিছু করতে পারবো। ওই ফকিরের সহায়তায় উনি প্রায় 5-6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর মোটামুটি সুস্থ হন। এখন আমি যখন ওনার কাছ থেকে শুনি, উনি আমাকে যখন ঘটনাটা বলে, তো উনি মানে তখন ওনার হাতে দেখি অনেকগুলো 10-12টা তাবিজ। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনার হাতে এতগুলো তাবিজ কেন? তো উনি বললো ওই ঘটনার পর থেকে আর কি ওই ফকির ওনাকে এরকম এতগুলো তাবিজ দিয়েছে, এরপরে আর কি উনি সবসময় থাকে ওগুলো উনি পড়ে থাকেন আর কি। আচ্ছা আচ্ছা। তো উনি আলটিমেটলি পরবর্তীতে সুস্থ হয়ে যায়? আলটিমেটলি হ্যাঁ, সুস্থ হয়ে যায়। ওকে। আসলে এটা নিয়ে তো বলেছি যে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে কত ক্ষতিকর, এবং এটা কিন্তু মানে রিলিজিয়াস্টিক দিক থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে অন্য কোন স্টোরি থাকলে আমরা তুষার ভাইয়ের কাছে সেই স্টোরি শুনি। আচ্ছা, আর কি স্টোরি আছে আপনার? এখন যে স্টোরিটা বলবো, স্টোরি না ঠিক ঘটনা, আসলে সত্য ঘটনা। এটা আমার দাদির সাথেই ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা। তো আমার দাদির মুখ থেকে আমি ঠিক যেভাবে শুনেছি আমি ঠিক সেইভাবেই বলছি। আমাদের দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ। এটা আপনার 93-94 এর দিকের ঘটনা। ওই টাইমে দাদি আপনার সন্দ্বীপেই থাকতো।
দাদির সাথে আগে থেকেই একটা জিন ছিল, সেটা আমরা জানতাম, আমার ফ্যামিলির সবাই জানতাম যে ওনার সাথে জিন আছে। মানে দাদি জিন আছে মানে কি, মানে উনি ইচ্ছে করে এই জিন না 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 উনি ইচ্ছে করে না, ওনার সাথে মানে এসে দেখা দিয়েছে, ওনার কাছে ওনাকে পছন্দ হয়েছিল। হ্যাঁ, আমার দাদি খুব সুন্দর ছিল আসলে, আসে আর কি জিনটা। তো একদিন দাদি স্বপ্নে দেখলো যে জিনটা বলতেছে যে আমাদের দাদি ঠিক যেখানে ঘুমাতো খাটের ঠিক পাশেই, মানে আগে গ্রামের বাড়িতে ধান রাখার জন্য বড় বড় মটকা রাখা হতো, মাঝখানে যে ধানের মটকাটা ওখানে বান্ডিল টাইপের ভাঙতি মানে কিছু টাকা রাখা আছে। তো মানে এটা দাদিকে সে দিয়েছিল। তো দেওয়ার পর বলেছে যে এই টাকাটা খরচ করার আগে আপনার মসজিদে মিলাদ দিয়ে নিতে, এখান থেকে সর্বপ্রথম মসজিদে মিলাদ দিয়ে নিতে, তারপর টাকাগুলো খরচ করতে। ওই সময় গ্রাম দেশে ভ্যানেরই প্রচলন ছিল, মানে ভ্যান দিয়ে মানুষ যাতায়াত করতো। দাদুর বিয়াই তো উনি অসুস্থ হন। তো আমার দাদা সারেং ছিল, তো গ্রামে সবাই এক নামেই আমাদের বাড়ি চিনতো, সারেং বাড়ি। আচ্ছা। ওই সময় দাদা জাহাজে যেহেতু কাজ করতো, তো ওই সময় দাদা বাড়িতে ছিলেন না, উনি জাহাজে ছিলেন। তো পরে যখন দাদি শুনলেন যে ওনার বিয়াই অসুস্থ হয়ে গেছে, ওনাকে দেখতে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। দুপুরের দিকে রওনা দেন দেখতে যাওয়ার জন্য। ওনার বাড়িটা হচ্ছে আমাদের দাদা বাড়ি থেকে 2 গ্রাম পরে। উনি যাওয়ার আগে ভাবছে যে যখন যাব তো মসজিদে মিলাদ দেওয়ার জন্য টাকা দিয়ে যাব, যাতে মিলাদটা পড়িয়ে দেয়। ওই যে সেই টাকা, হ্যাঁ, সেই টাকা থেকে কিছু টাকা উনি নিয়ে গেছিল ওনার সাথে। ভ্যান ভাড়া দেওয়ার জন্য 100 টাকা নিয়ে গেছিল। 94 দিকে 100 টাকা মানে অনেক টাকা। এবং নিশ্চয়ই সেটা শুধু ভ্যান ভাড়া ছিল না, হ্যাঁ, মানে অনেক খরচ করার জন্য উনি নিয়েছিলেন। ভ্যানে করে উনি মানে রওনা দিলেন। তো যেতে যেতে ঠিক আপনার 3:30 পৌনে 4টার মতো লাগলো। তো যখন গিয়ে পৌঁছালেন, তো উনি যখন ওই রিক্সাওয়ালাকে 100 টাকা নোট দিলেন মানে ভাড়া হিসেবে, তো ভ্যানওয়ালা বললো যে আমার কাছে আপা, আমার কাছে তো ভাঙতি নাই, আপনি আমাকে ভাঙতি দেন। মাঝখান দিয়ে একটু ভুলে গেছি বলতে যে আমার দাদি যখন মসজিদটা ক্রস করে তখন তার ঠিক খেয়াল নাই যে আসলে উনি যে মসজিদে টাকা দেওয়ার জন্য বের হয়েছে ওই টাকাটা দিতে ভুলে গেছেন। যেহেতু উনি ওইখান থেকে কিছু টাকা নিয়ে এসেছিলেন, ওখান থেকে কিছু টাকা, যে টাকা দিয়েছিল যিনি, ওখান থেকে আপনার রিক্সাওয়ালাকে দিয়ে দেন। আচ্ছা। তো ভাবলেন যে আমি যেহেতু মসজিদ মিলাদ দিয়ে দিব, এখান থেকে দিয়ে দিই, পরে আমি যাওয়ার সময় মসজিদে দিয়ে দিব না। উনার ঠিক খেয়াল নাই যে আসলে জিন বলেছিল ফার্স্টেই টাকাটা মসজিদে দিতে হবে মিলাদের। আচ্ছা। তো উনি যখন চাচার শ্বশুরের বাসায় গেলেন, চাচির 2টা ভাগ্নিও ছিল, তো এতদিন পর যেহেতু দেখতে গেছে, ওদের হাতে 10 টাকা করে মানে দুজনকে 20 টাকা দিয়েছে ওখান থেকে। উনি ঠিকঠাক মতো সন্ধ্যার দিকে আবার রওনা দিলেন মানে বাসার দিকে। উনি যখন রাত্রে বাসায় আসলেন, খাওয়া দাওয়া করে ঘুমালেন। পরের দিন যখন সকালে উঠে তো উনি যখন ধানের মটকাটা খুললেন, দেখলেন যে টাকা নাই, মানে একটা টাকাও নাই ওনার কাছে, মটকার মধ্যে কোনো টাকা নাই। উনি অনেকে জিজ্ঞেস করছিল, বাড়িতে যারা যারা ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করেছে যে তোমরা এখানে, আমার কিছু টাকা ছিল, তোমার কি কেউ দেখছো? ফুপু ছিল, চাচি ছিল, তারা বলল না, আমরা তো কোনো টাকা নিই নাই বা দেখি নাই। তো মানে এরপরেই আর কি জিজ্ঞেস করেন এটা কিসের টাকা, কি না, ওনারা আসলে জিজ্ঞেস করেছিল বাট দাদি বলেনি আর কি। আসলে টাকাগুলো হারিয়ে যাওয়ার পর আমার দাদি প্রায় মানে 1 সপ্তাহের মধ্যে ভালো একটা শোকের মধ্যে ছিল। বাট মানে ওই সময় ভালো অ্যামাউন্টের টাকা ছিল, একটা বান্ডেল টাইপের ছিল আর কি। শোকে ছিল। তো ওকে তুষার ভাই, মানে আপনার দাদির এই ঘটনাটা মোটামুটি টাকার শোকের উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ, 1 সপ্তাহ উনি ভালো একটু শোকের মধ্যে। যাই হোক তুষার ভাই, আর কোনো ঘটনা কি আপনার জানা আছে কিংবা আপনার সাথে ঘটেছে এরকম কিছু কি আছে? আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা। আমি খুব রিসেন্টলি বিক্রমপুর গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। ওখান থেকে আমাকে যে ঘটনাটা বলেছে, ওনার নাম হচ্ছে অমি মামা। তো এটা হচ্ছে আপনার একটা মহিলা মাদ্রাসার ঘটনা। আচ্ছা। ঘটনাটা ঘটেছে কতদিন আগে? ঘটনাটা ঘটেছে ঠিক 2 বছর আগে, বিক্রমপুরের এক জায়গাতেই, স্পেসিফিকলি মহিলা মাদ্রাসা হয়েছে। যে মহিলা মাদ্রাসায় তো মেয়েরা পড়াশোনা করে, মানে এক মেয়ে মানে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিন মানে তার মানে রাতে ঘুম ভেঙে যায়, সে ওয়াশরুমে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মানে খুব ভালো ফ্রেন্ড ছিল, তাকে বলে যে চল আমরা একটু যাবো একটু ওয়াশরুমে। তো সে বলে যে যা, পাশেই তো আছে, সমস্যা নাই, কিছু হবে না। তো সে ওয়াশরুমের দিকে রওনা দেয়। কয়টার দিকে তখন? একটা 40-45 পৌনে 2টা এরকম। আচ্ছা। গভীর রাত, গ্রাম দেশে এই টাইমটা তো যারা থাকে তারা সবাই জানে এটা আসলে এই সময়টা যে কোনো দেশের জন্য গভীর রাত। বলে রাখা ভালো যে ওয়াশরুমটা আপনার মাদ্রাসার ভিতরে ছিল, কিন্তু মানে যেখানে পড়াশোনা করতো তার থেকে একটু দূরে। আচ্ছা। দূরে গিয়ে ওয়াশরুমটা ছিল। তো ঠিক মানে সে যখন ঠিক ওয়াশরুমটায় যায়, দরজাটা খুলবে, তখন সে ঠিক মানে টপ টপ করে কিছু
পানি যেভাবে পড়ে ওইরকম আওয়াজ করার শব্দ পেল। আচ্ছা, ওয়াশরুমটার পাশেই একটা তাল গাছ ছিল, তো সে যখন তাল গাছটার মানে কাছে যায়, তো সে দেখতেছে কি যেন পড়তেছে উপর থেকে। তো সে যখন মাটির দিকে তাকায়, মানে সে দেখে যে রক্ত পড়তেছে উপর থেকে। তো মানে সে যখন উপরের দিকে তাকায়, তখন দেখে যে তাল গাছের উপরে কেউ একজন বসে আছে, তার পা গুলো ঠিক হাঁটু থেকে কাটা, 2 পাই, দোনো পাই হাঁটু থেকে কাটা, ওখান থেকে রক্ত পড়তেছে, আর সে উপর থেকে হাসতেছে। এই দেখে সে চিল্লানি দিয়ে মাদ্রাসার ভিতরে দৌড়ে চলে যায়। তো যখন সে মাদ্রাসার ভিতরে ঢুকে, তখনই মানে তাদের যে প্রধান শিক্ষিকা হেডমাস্টার ওনাকে দেখতে পায়। তো উনাকে দেখা আবেগ আপ্লুত হয়ে ওনাকে বলে যে ম্যাডাম, আমি যখন ওয়াশরুমে ঠিক প্রবেশ করব, তখনই আমি দেখতেছি যে মানে তাল গাছের পাশে মানে উপর থেকে ঠিক টপ টপ করে রক্ত পড়তেছে, আর উপর থেকে কেউ একজন আমার দিকে তাকায় হাসতেছে। তো তখনই ম্যাডাম উনি উনার পা দেখায় বললো যে এরকম পা কিনা দেখো তো। মানে মেয়েটা দেখলো যে উনার 2 পাই নাই, মানে হাঁটু থেকে পাই নাই। তাল গাছে যেরকম হ্যাঁ, বসেছিল, যেভাবে উনি পাশে দেখেছিল ঠিক সেই ম্যাডামের সেই ম্যাডাম অবস্থা। মানে ওর সামনে দাঁড়ায় আছে। তারপর তো এরপর দেখার পরে সে চিৎকার দিয়ে সাথে সাথে এখানে সেন্সলেস হয়ে যায়। মানে সে এমন জোরে চিৎকার দেয় যাতে মাদ্রাসায় যত ছাত্রী ছিল সবাই জেগে যায়। জেগে যাওয়ার পরে মানে সে যেহেতু সেন্সলেস হয়ে যায়, তার পরের দিন আর কি তার জ্ঞান আসে। তখন সবাই জিজ্ঞেস করে যে আসলে রাত্রে কি হয়েছিল। তখন সে আসলে বলে যে আর কি তার সাথে এই ঘটনাটা আসলে ঘটেছিল। তো এই ঘটনাটা ঘটার পরে 1 সপ্তাহ পর মেয়েটা মারা যায়। এই মাদ্রাসা হ্যাঁ, মাদ্রাসা থেকে মারা যায়। না, শিফট হয়ে যায় না, ওখান থেকে মাদ্রাসা থেকে সে মারা যায়। আচ্ছা, আর ম্যাডাম, সেই ম্যাডামকে তখন আর জিজ্ঞেস করা হয়নি ম্যাডাম কোথায় হ্যাঁ, ছিল? রাইট। তো ম্যাডাম ঠিক তখন বলে না, আমি তো তখন আমি বাসায় ছিলাম, বাসায় মাদ্রাসার পাশে আমি মাদ্রাসায় ছিলাম, আমার তো মানে মাদ্রাসা থাকার কোনো প্রশ্নই আসে না। ওকে, মানে ওনার ম্যাডামের বাসাও মাদ্রাসার পাশেই ছিল। হ্যাঁ, উনি সেখানে সেখানে ছিল, মাদ্রাসাতে না, মাদ্রাসাতে ছিল না। ওকে, এটাই ছিল আপনার শেষ ঘটনা তাহলে? হ্যাঁ। আসলে কিছু বলার নাই রেহান, ইন্টারেস্টিং একটা ঘটনা, বেশ কয়েকটা ঘটনা পেলাম তুষার ভাইয়ের কাছ থেকে আজকে। তো অনেক ধন্যবাদ তুষার ভাই, মানে আমাদের জার্নিতে আপনি যুক্ত হয়েছেন। ওকে, আমাদের সাথে আরো একজন আছে। এবার ইন্টারেস্টিং আরো একটা ঘটনা দেখি অপেক্ষা করছে কিনা, কারণ ডর টিমের কাছে আমরা যতটুকু শুনেছি এই ঘটনাটা দেখি আমরা ততটুকু ইন্টারেস্টিং হয় কিনা। তো প্রথমে একটু পরিচয়টা জানি, যদিও আমি নামটা জানি, একটু আপনার কাছে মোহাম্মদ হাবিব শেখ, আমার বাড়ি গোপালগঞ্জ, থাকে মিরপুর কাজীপাড়া। মিরপুর কাজীপাড়ায় থাকেন আপনি? ওকে, কি করেন এখন? আমি খান এন্টারপ্রাইজের গাড়ি চালাই। Okay, আপনি কোন একটা কোম্পানিতে গাড়ি চালাচ্ছেন? ওকে, ফাইন। হাবিব ভাই, একটু তাহলে আমরা মানে আপনার মূল ঘটনাতে চাই। ডগ টিমের কাছে আমি যেটা শুনেছিলাম যে আপনার বন্ধুকে নিয়ে কোন একটা ঘটনা হয়তো আছে, তো কি ছিল ঘটনাটা একটু ডিটেলসে শুনি আমরা। আমি 2003 সাল থেকে 2006 সাল পর্যন্ত মাদ্রাসায় পড়ালেখা করছি। 2006 সালের কাহিনী। আমার বন্ধু নাম মনির, আর একজনের নাম রাসেল। দুইজনে খুব একসাথে চলাফেরা করতো সব সময়। তো একদিন সন্ধ্যা টাইম ছিল, মাগরিবের আজান দেওয়ার আগে আগে। তো ওরা একটা জায়গায় গেল, সেখানের নাম হলো ডালনিয়া। এটা হলো ওই পাশের গ্রামে। আচ্ছা, গোপালগঞ্জে? জি, গোপালগঞ্জের ডালনিয়া গ্রামে গেল। তো ওখানে একটা ব্রিজ আছে, ভাঙ্গা ব্রিজ। ওই ব্রিজের সাইডে ওই রাসেল নামে পোলাটা প্রস্রাব করতে বসছে। এরপরে যে মনির নামে ছেলেটা ছিল, ওর সাথে একটু দুষ্টুমি করতেছে। তো ওরা ওই জায়গা থেকে প্রস্রাব করে আসার পরে মাদ্রাসায় চলে আসলো। মাদ্রাসার নিয়ম ছিল মাগরিবের নামাজ পড়ে ইশারের আজান পর্যন্ত পড়ালেখা করার। আচ্ছা, তারপরে ও হঠাৎ করে ওই মনির যে দুষ্টুমি করছিল, মনির হঠাৎ করে রাসেলকে বলতেছে, রাসেল আয় আমরা একটু ডুগডুগি খেলাম। কি মানে? ঠিক ওই ডুগডুগি বলে, যে হাডুডু। আচ্ছা আচ্ছা, হাডুডু খেলবো। ওকে, হঠাৎ পড়ার ভিত্তি এরকম কথা বললো। তারপরে রাসেল একটু শয়তানি করতো, বলে যাই খেলবো। এরপরে যখনই ওর ওই ক্লাসের ভিতরে, ফজরের রুম আমার অন্য রুম, ক্লাসের ভিতরে ওরা একটু শয়তানি করা শুরু করলো। এখন রাসেল যখনই মনিরকে ধরছে, ধরার পরে রাসেলকে সহ একবারে সন্নি করে লেছে। বুঝলাম না ঘটনাটা। রাসেলকে সহ মনির সন্নি হয়ে গেছে, মানে উপরে তুলে উপরে উঠে। আচ্ছা, শূন্যে উঠে ফেলেছে। শূন্য উঠে ফেলেছে। তো ওই অবস্থায় রাসেল একটা চিৎকার মারলো যে মনির কি হয়েছে, চিৎকার মারলো। চিৎকার মারার পরে আমরা আসলাম, আসার পরে মনিরকে ধরলাম। তো মনিরের অবস্থা খুব অস্বাভাবিক ছিল ওই সময়, গায়ে অনেক শক্তি ছিল। আমরা প্রায় 8-10 জন ছিলাম। ওকে প্রথম শোয়ালাম, ফ্লোরে শোয়ালাম। শোয়ার পরে
দুই হাতে 4 জন আর 2 পায়ে 4 জন, মোট 8 জন ধরলাম 4 হাত পায়ে। এরপরে বডির উপরে 1 জন। আচ্ছা, তাকে মনিরকে খুব শক্তি দিয়ে আমরা ফ্লোরের দিক শোয়াই রাখছি। হ্যাঁ শোয়া রাখছি। তো ও আমাদেরকে এরকম 9-10 জন ছাত্রকে পুরোটা একবারে ওর শক্তি দিয়ে এরকম করে একবারে উঠে ফেলায়। ওকে, আবার আমরা শক্তি দিয়ে ওরে নামায় এলাই, শোয়া দিই, শোয়ার পরে আবার উঠাই। এরপরে চিল্লে ভিতরে ফুজুর চলে আসছে পাশের রুম থেকে। ফুজুর আসার পরে মনিরের এই আঙ্গুল ধরছে, একটা আঙ্গুল ধরে ওকে, আমরা সবাই ছেড়ে দিচ্ছি। মনিরের শক্তি ওই বন্দুক শেষ। এরপরে মনির ওই ফুজুর যখন আঙ্গুল ধরে রাখলো তখন আমরা সবাই ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মনির বলতেছে যে ফুজুর বলতেছে যে সর্ষের তেল আন, সরিষার তেল। তো সরিষার তেল আনলাম, মনিরের চোখে দিলাম, কানের ভিত্তি দিলাম, নাকের ভিত্তি দিলাম। দেওয়ার পরে 2টা আঙ্গুল কানে ভিত্তি দিতে বললো, দিলাম, কানটাকে বন্ধ করে রাখার জন্য। আচ্ছা, তো কানটাকে বন্ধ করে রাখলাম। ফুজুর তো দোয়া কালাম পড়তেছে। এই অবস্থায় ওই মনিরের শৈলী 2টা টাচ করলো। টাচ করে ফুজুর বলতেছে তোর নাম কি? আচ্ছা, তো ওই জায়গায় অবাস্তব কাহিনী এটাই যে মনিরের কিন্তু কান বন্ধ। হ্যাঁ, কান আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ফুজুর এই শৈলী টাচ করে ওকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি? সে এমন একটা ভাষায় কথা বলতেছে, মানে মনিরের কোনো কণ্ঠই নাই, শো একটা আওয়াজ আছে। তারপরে ওনা বলতেছে তোমার নাম কি? বলল যে আমার নাম ব্রিজলিন। আচ্ছা, ব্রিজলিন আমার নাম। তো একে ধরছিস কেন? ভালো লাগছে। কই নিয়ে যাবি? একে ভাঙ্গা ব্রিজের কাছে নিয়ে যাব। আচ্ছা, আর বারবার একটা কথাই বলতেছে, ওইটা একটা কথাই বলতেছে যে আমাকে ছেড়ে দে, আমার খুব কষ্ট আসছে, আমাকে ছেড়ে দে আমার কষ্ট আসছে, এরকম শুধু বলতেছে। এরপরে ফুজুর এরকম কথা বলতেছে, কথার ভিতরে ফুজুর বলতেছে যে তোকে ছাড়বো, একটা শর্ত আছে, তুই আর জীবন ধরতে পারবি না, আমি ওকে ধরবোই, তুই আমার ছেড়ে দে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, শুধু এই কথাটাই বলতেছে। তখন ফুজুর ওই অবস্থায় ওরে একটা জুতা আনলো, চামড়ার জুতা, ওর মুখের কাছে রাখলো। ওর চোখ কান সবকিছুই বন্ধ। ওর মুখের থেকে 1 হাত উপরে রাখলো। রাখার পরে মনির ঠিক ওই জুতাটারে এরকম ভাবে কামড়িয়ে চলে গেল, একটা শরীরটা ঝাঁটিকে মারলো, ফুজুর আঙ্গুলটা ছেড়ে দিল। তখন মনে করেন যে ওই খারাপ যেটা ছিল চলে গেল। চলে যাওয়ার পরে মনির হুঁশ হয়েছে, মনিরা কিছু জানে না। তো এরকম ভাবে 2-3 দিন যাচ্ছিল। ফুজুর একটা তাবিজ দিল মনিরকে, তাবিজের মেয়াদ ছিল 5 দিন। 5 দিনের দ্বিতীয় দিন মেয়াদ 5 দিন ছিল মানে? জি, 5 দিন ছিল। মানে ফুজুর বলছিল যে এই তাবিজটা যদি 5 দিন ব্যবহার করতে পারো, আচ্ছা, তাহলে এই যে খারাপটা তোমাকে ধরছে জিন্দেগিতে আরো তোমাকে ধরবে না। তো ওই 5 দিনের মেয়াদ দিল। মেয়াদ দেওয়ার পরে দ্বিতীয় দিন হয়ে গেল। এখন ওই যে ফুজুরি এইগুলো করছে, ওই ফুজুরির প্রতি আবার আমরা কয়েকজন ছাত্র ছিলাম, একটু ফুজুরির উপর আর কি ক্ষোভ ছিল যে কোনো কারণে, মানে আপনাদের একটু রাগ ছিল ফুজুরির উপরে। কোনো সময় ফুজুরির সাথে আমাদের মিলতো না, আমরা একটু কোন সময় মিলতো না। আচ্ছা, তারপরে এখন আমরা একটা করলাম যে মনির কি দিয়ে একটা উচ্ছৃঙ্খল একটা ঘটনা ঘটাবো। যদিও ফুজুর এই কথা আমার শুনে থাকে, আল্লাহ পাক আমাকে মাফ করুক, ফুজুর মাফ করুক, একজন জানছে কিনা সেটা আমি জানি না। তো ওই অবস্থায় মনিরের সাথে আমরা একটা পরামর্শ করলাম যে তোর যে তাবিজটা আছে, তাবিজটা তুই খুলে ফেলাই দে। যখনই ফেলাই দিবি 5 দিন পর, না দ্বিতীয় দিন, আচ্ছা, খুলে ফেলাই দিবি। দেওয়ার পরে তোর ঘর যদি কিছু একটা আসলো না আসে, তুই ফুজুরকে যে আক্রমণ করবি। তখন ও তাবিজটা খুলে ফেলাই দিল। তাই আমরা ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে ওরকম গাড়ি আসে না। ঠিক লাস্টের দিন, 5 দিনের দিন, রাত ইশার আজানের পরে আজান দেশে আমরা পড়ালেখা তুই যার খাওয়ান দাওয়ান জন্য যাচ্ছি বাড়ি। তো মাদ্রাসার গেটে আসছি। গেটে আসার পরে ওই মনিরের সাথে আর একটা ছাত্র ছিল, একটু মানে 10 টাকাটা লেনদেন ছিল। তো ওই টাকা নিয়ে এই 1 কথা 2 কথায় মনিরকে একটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে মনির পড়ে গেছে। ঠিক 4 হাত পর 4 দিক দিয়ে ওই রাস্তার উপরে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে আমরা তো ওই জায়গায় রয়েছি। আমরা যাই মনিরকে ধরলাম। ধরা পরে 4 হাত পর ধরে সন্নি করলাম, ওকে সন্নি করে ওকে মালসায় নিয়ে যাব। ও ঠিক মানে এমন একটা আকৃতি করলো, একবার একটা ডিগবাজি দিয়ে সন্নি হয়ে গেল, ডিগবাজি দিয়ে খাড়াই গেল, স্ট্রং ভাবে খাড়াই গেল। এখন যেই ছাত্রটা ওকে ঘুষি মারছিল, সেই ছাত্র ওই রাস্তার উপরে দাঁড়া হয়েছে। এখন সেই ছাত্র খুব, তার তো পড়ানো পায় না যে মন্দিরে আমি মারছি, মন্দির আমার মারে কিনা।
তারপরে মনির ওর দিকে এগিয়ে যাচ্ছে। ওর তো খুব ভয় করছে যে মনির আমার দিকে আসতেছে, না জানি আমাকে কি বলে। তারপরে ওকে আর কিছুই বললো না, ওর শরীর কাছে দিয়ে খুব কাছে দিয়ে গেল, কিন্তু ওর দিকে একবার তাকালো, তাকাই আর কিছু বললো না। ওর মতে মনিরের মতে মনির হাঁটা দিল, হাঁটা দিয়ে ওইদিক খুব গাছগাছালি ছিল, চারিদিকে অন্ধকার, ওটা হলো বিল অঞ্চল আপনার। তারপরে মনিরের মতো মনির চলে গেল রাত্রে, রাত প্রায় 9টা বেজে গেছে। এরপরে আমরা সবাই ওর পিছু আর নিলাম না, মাদ্রাসায় সবাই চলে আসলাম খাওয়া দাওয়া করে। আসার পরে একটা কমিটি হয়েছে আমাদের ভিতরে, প্রায় 15-20 জনের মতো, আমাদের ফজরও আছে। এখন আমরা খুব আতঙ্কে আছি যে আমরা এই তো এরকম 7-8 জন মিলে যে কাজটা করছি, মন্দিরের তাবিজ খুলে ফেলে দিছি, এটা নিয়ে খুব আতঙ্কে আছি যে এটা যদি জানতে পারে ফজরে তাহলে কি হবে না। আবার এই রাত্রে মনির কই গেল, কই খুঁজে পাবো কি পাবো না, খুব টেনশন করতেছিলাম আমরা। মনির কই গেল, কই খুঁজে পাবো কি পাবো না, খুব টেনশন করতেছিলাম আমরা। তখন আচ্ছা থেকে প্রায় 15-20 জনের মতো রাত্রে ওকে খুঁজতে বেরোলাম, কই গেছে মনির এই রাত্রে। তারপরে ওরে ওই যে ব্রিজটার কথা বললাম আপনাকে, ডাল নিয়ে ভাঙ্গা ব্রিজ, এই ভাঙ্গা ব্রিজের ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। এই ভাঙ্গা ব্রিজের নিচে উপরে সব জায়গায় আমরা লাইট মেরে খুঁজতে আসি, ওকে খুঁজতেছি পাই না। তারপরে অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি, রাস্তায় অন্ধকার তো, কারেন্ট নাই, একবারে গ্রামের ভিতরে। ওটা ছিল গোপালগঞ্জের লাস্ট এরিয়া। আমরা খুঁজতেছি খুঁজে পাইলাম না। রাত প্রায় 12টা-1টা বেজে গেছে, ধরেন 12:30। আমরা ব্যর্থ হয়ে মালসার দিকে চলে আসলাম। চলে আসার পরে ফজর মাদ্রাসায় তার রুমে গেল ঘুমাতে, আমরা ওরকম যাব। তারপরে আমাদের মাদ্রাসা যেটা ছিল, মাদ্রাসার সামনে একটা মাঠ, খেলার মাঠ, এই মাঠের পরে ছিল একটা পুষ্কুন্নি বড়। আচ্ছা, পুষ্কুন্নিতে আমরা ছাত্ররা ফজরা গোসল করতাম। এর ওই পাশে ছিল একটা রাস্তার সাথে একটা বাগান। বাগানটা বেশি বড় না, ছোটখাটো বাগান, কিন্তু বাগানের ভিত্তি ছিল, যেটা খারাপের ভিত্তি ছিল, একটা বড় একটা তেঁতুল গাছ ছিল, আচ্ছা, একটা তাল গাছ ছিল, একটা পীরের কয়বর ছিল ওই বাগানে। আচ্ছা, তো বাগানটা নিয়েও আগে পরে কাহিনী হয়েছে। তো আমরা কয়েকজন ছাত্র মিলে একটা কথা বলা বলিল যে এরকম চল বাগানটা দেখে আসি। আচ্ছা, ঠিক আমরা লাইট নিয়ে বাগানের দিকে যাচ্ছি। বাগানের যে তাল গাছটার কথা বললাম, তাল গাছের দিকে আমাদের লাইট আলোটা গেল। আচ্ছা, তখনই দেখলাম মনির ওই তাল গাছের উপরে বসা। আচ্ছা, রাতের বেলা। আচ্ছা, এবং একা মনির ওই তাল গাছের উপরে বসা। কি করছে সে বসে? সে মানে বসে রয়েছে, তার যখনই আমাদের লাইটের আলোটা তার উপরে পড়ছে, পড়া মনে করেন যে 2-3 সেকেন্ডের ভিতরে মনির নাই। ওই জায়গার থেকে মনির এমন একটা গতিতে গেছে, তাল গাছটা কেমন জানি পুরো কেঁপে গেছে। হ্যাঁ, কেঁপে একবারে কেমন বাগান সহ কেঁপে উঠছে, এরকম ভাবে শব্দ হয়েছে আর মারাত্মক একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে মনিরকে নিয়ে ওই যে পুষ্কুনির কথা বললাম মানুষের সামনে, ওই পুষ্কুনির উপরে ফেলাইছে মনিরকে। একবার পুষ্কুনিতে ফেলায়, আর একবার মনে করেন যে প্রায় 50 থেকে 60 ফুট উপরে ওঠায়, প্রায় 8-10 বার এরকম ওই পানির ভিতরে ফেলায়, আবার উঠায় ফেলায়। 15-20 জন এটা দেখছেন? হ্যাঁ, 15-20 জন। ওই সময় ছিলাম আমরা 7-8 জন। মানে আপনাদের চোখের সামনে? এটা আমাদের চোখের সামনে, আমরা নিজেরাই ওকে তাল গাছে দেখছি। তাল গাছে দেখার পরে দেখতেছি এই কাহিনী। তারপরে আমরা যখন চিৎকার শুরু করলাম, তখন মাছের ফজর আসলো। ফজর আসা মাত্রই মনে করেন যে ওর অবস্থা দেখে পানির ভিতরে নামিয়ে মন্দিরে ধরে বসছে। ধরে পরে ফজরের কাজ ফজর শুরু করছে। আচ্ছা, তারপরে আমাদের এই ঘটনাগুলো জানাজানি যাচাই বাছাই সবকিছু হলো। মনিরকে অন্য তাবিজ দিল। তাবিজ দেওয়ার পরে মনির আর এটা নিয়ে আর কোনো কিছু হলো না। মনির তারপরে বাড়ি চলে গেল, ওইখানে আর তার রাখলো না। আচ্ছা, মানে আর মাদ্রাসায় মনিরকে রাখা হয়নি, সে বাড়ি চলে গেছে। ওকে, এরপরে আর তার উপর আর কোনো ধরনের ঝামেলা হয় না। ওকে, এটা ছিল আপনার ফার্স্ট স্টোরিটা, যেটা আপনার বন্ধুকে নিয়ে ঘটেছিল। ওকে, আপনার মানে রেহান, এটা ঘটনাটা তো শুনলি, মানে এটা মানে হ্যাঁ, এটা অনেক ঘটনা, আমরা অনেকগুলো এরকম ঘটনা পেয়েছি। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে প্রত্যেকেই কি একই ঘটনা ঘটেছে না কিনা, কিন্তু আসলে এইরকম ঘটনাগুলো এই অনেক কমন, অনেকের সাথেই হয়তো বা ঘটেছে, এবং অনেকেই প্রত্যক্ষদর্শী কিংবা কারো না কারো কাছের মানুষের সঙ্গে ঘটেছে। দেখা যায় যে যাদের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে, তাদের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটেই। জি, এবং ডরেও আমরা এই ধরনের ঘটনা আরো পেয়েছি, কিছু পেয়েছি। সো হাবিব ভাই,
এরপরে আপনার নিজের সাথে কি কোনো কিছু ঘটেছে? নিজের সাথে ছোট একটা ঘটনা ঘটছিল, এটা অল্প কিছুদিন ছিল, তারপরে আর ওকে, তাহলে আমরা ছোট্ট করে হ্যাঁ, একটু ছোট শুনি করে এটা। আমি তখন আমি 3 বছর মাদ্রাসায় পড়ছি, দুটো মাদ্রাসায়। এরপরে গেলাম আমাদের মাদ্রাসা, আমাদের বাড়ির সাথে যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসায় আমি পড়লাম। পড়ার পরে হঠাৎ একদিন এরকম ঈশান নামাজের পরে আমি অন্য একটা ছাত্রর সাথে তার বাড়িতে গেলাম। সে খাওয়া দাওয়া করবে, আমি তার সাথে গেলাম, অন্ধকারের ভিতরে হেঁটে যাবে। তো আমি তার সাথে গেলাম বাড়ির থেকে আসার পরে জমি ক্ষেতের উপর দিয়ে যেতাম, ফাঁকা জায়গা, চারিদিকে অন্ধকার, আবার জায়গায় জায়গায় 2-1টা গাছ আছে, বড় বড় গাছ, ওটা বেরিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পূর্বে যাইয়া খাওয়া দাওয়া করে আসার সময় আমি আবার রাস্তাঘাটে ইঁদুর দেখলে আমি একটু হয়তো পাড়া দেবো, নাহলে একটু লাথি দেবো, এরকম কিছু করি, একটু শয়তানি করি। তো ওই ক্ষেতের ভিতরে আমি একটা ইঁদুর দেখলাম, আমরা ছাত্র 2 জন। তো আমি একটা ইঁদুর দেখে ওই ইঁদুরটার পিস নিলাম, আমি পিস নিয়ে ইঁদুরটাকে পাড়া দেবো এই অবস্থা। তো আমি কোনোভাবেই ইঁদুরটাকে পাড়া দিতে পারছি না, কোনোভাবে। এক পর্যায়ে আমি দৌড় শুরু করলাম ইঁদুরের পিছনে, দৌড় শুরু করলাম। তো ইঁদুরটাকে আমি কোনোভাবেই ধরতে পারছি না। ইঁদুরটার সামনে যাইতে যাইতে একটা সিরাজ গাছ ছিল, বড় একটা সিরাজ গাছ, সেই সিরাজ গাছের উপরে উঠে যায়। উঠে যাওয়ার পরে আমি দেখলাম মানে বিশাল আকারে একটা আগুনের একটা ওইখান থেকে চলে গেল। পুরোটা আমরা পুরোটা একবার সলগ হয়ে গেল, আলোতে সলগ ফর্সা হয়ে গেছে দুটাই। তারপরে আমরা 2 জন ছাত্র ছিলাম, ওই 2 জনে চিৎকার করে মাদ্রাসার দিকে চলে আসলাম। আসার পরে ওর ওরকম জ্বর, আমারও জ্বর, ফজুরি এরকম তাবিজ দেই করে। আমি আবার স্বপ্নে দেখতাম, ওইটি আমি স্বপ্নে তার সাথে কথা বলছি। কি দেখতেন স্বপ্নে? স্বপ্নে দেখতাম তার সাথে, সে আসলে ওরকম ভাবে আমার সাথে সামনাসামনি কোনো ভাবে আসেনি, আকৃতি ভাবে আমি তার সাথে কথা বলছি যে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি আমার এটা ছোটবেলা অভ্যাস, এটার জন্য আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, না তুই আমাকে ক্ষতি করতে চাইছিস, আমি আপনাকে কোনো ক্ষতি করিনি। তো এই ব্যাপারে এরকম 2-3 দিন স্বপ্ন দেখতাম। দেখার পরে হুজুরকে জানালাম এই কাহিনী, আমি এরকম স্বপ্ন দেখতেছি। ওই ঘটনার পরপরই কিন্তু হুজুরকে জানানো হয়েছে। এরপরে স্বপ্ন দেখতেছি এরকম শৈলী জ্বর কমে না, স্বপ্ন দেখতেছি। তারপরে হুজুর আস্তে আস্তে একটা তাবিজ দিল আমাকে, তাবিজ দেওয়ার পরে আস্তে আস্তে আমার আপনি ঠিক হয়ে গেলাম। ওর পরে আর আমি তেমন কোনো প্রবলেম নেই। এটাই ছিল আপনার যে ছোট ঘটনাটা নিজের সাথে ঘটেছে। ওকে হাবিব ভাই, এইখানে একটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো কিছু কিছু ঘটনায় একটু কিছু ওয়ার্ড হয়তো হাবিব ভাই যে এলাকা থেকে এসছেন সেখানে হয়তো বা কিছু ওয়ার্ড বলেছেন, আমরা সেটার সাথে পরিচিত না, সেই জন্য অনেকের হয়তো বা বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো ইনফ্যাক্ট ঘটনা আমরা যেটুকু দেখলাম যে মোটামুটি এখানে একটা কমন কিছুই। রাইট, মেইন ব্যাপারটা যেটা হচ্ছে যে আসলে কমন কিছু বলতে আমরা আসলে কি বুঝি? তো ব্যাপারগুলো তো এমনই আসলে না, আসলে ঘটনা হচ্ছে কি ডরের মধ্যে আমরা যেটা দেখি, ফেসবুকে দেখি, আমরা পাই বা ফোনে আসে, ভাইয়া এমন কিছু ঘটনা শোনান, ভয়ের ঘটনা, ভয়। আসলে ভাই ঘটনা তো আর আমরা বানায় আনতে পারবো না, সেটাই আপনাদের সাথে যেটা ঘটছে সেটাই আমরা তুলে ধরছি। এবং যে ব্যাপারটা আজকে তোকে সকালে বলছিলাম, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা দরকার। যে জনৈক কি বলবো, এক মহিলা লিসনার অথবা শ্রোতা যাই বলি না কেন, সে একটা জিনিস খুব বেশি স্ট্রং ভাবে ডিনাই করতে চাচ্ছে। সে বলতে চাচ্ছে যে আমরা যখন একটা গল্প শুনে গল্পের মাঝখানে বা গল্পের সময়ে কোনো প্রশ্ন করি বা যুক্তিটাকে খণ্ডন করার চেষ্টা করি, সেটা থেকে সে মেনে নিতে পারছে না। সে বলছে যে ব্যাপারটা যদি আপনারা এভাবে করেন তাহলে অনেক ক্ষেত্রে আমাদের ভয় পাওয়াটা কমে যায়। কিন্তু আমি মনে করি যে আমরা যখন যুক্তিটাকে পার করে সামনে যাব, যখন আর যুক্তি দিতে পারবো না, তখনই ভয় শুরু হওয়া উচিত। সেই ভয়টাই হবে সত্যিকারের ভয়, যেটাই আপনি পান না কেন, অনুভূতিটা যেটাই হোক না কেন, সেটা সত্য। সেই জন্য আমরা চেষ্টা করি, হয়তোবা অনেকে বলেছেন ফেসবুকে যে আমরা কেন এত প্রশ্ন করি। আমরা আসলে প্রশ্নটা এই জন্যই করি যে আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব এটার সত্যতাটা যাচাইয়ের কিছু একটা চেষ্টা করি, এবং সেখান থেকে আপনি আপনার পয়েন্টটা বানিয়ে নিতে পারেন যে ঘটনাটা সম্পর্কে আপনার মতামত কি হতে পারে। এক্স্যাক্টলি। ওকে হাবিব ভাই, অনেক ধন্যবাদ এই জার্নিতে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সুমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবিসি রেডিওকে ধন্যবাদ। ওকে দোস্ত, আজকে রাত কিন্তু অনেক হয়েছে, আর অনেকের গল্পই তো শুনলাম। অনেকের গল্পই শুনছি, হাবিব ভাইয়ের গল্প শুনলাম, লাস্ট তুষার ভাইয়ের গল্প শুনলাম, সবার গল্প, স্বাধীন ভাইয়ের গল্প, কিন্তু গল্পটা কিন্তু সুমন ভাইয়ের গল্প শোনা হয়নি। হ্যাঁ, তুই যে গল্পটা বলবি বলছিলে, ওই যে গাবতলীতে বসে দোষ আচ্ছা একটা ঘটনা ঘটছে, ওইটা প্লিজ আমাদের সাথে একটু। হ্যাঁ, গল্পটা আসলে কি, এটা খুব বড় কোনো ঘটনা না, এটা খুব ছোট্ট একটা সিম্পল একটা ঘটনা।
আমি কিছুদিন আগে ঢাকার বাইরে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ডরের কিছু স্পটও খোঁজার। সেখানে একটা গ্রামে আমি ছিলাম। একটা ঘরগুলো মনে কর যে খুব মানে আধুনিক টাইপের কিছু না, একদম অজপাড়া গায়ে একটা গ্রামে ছিলাম। এবং সেখানে রাত 1টার সময় আমি আর আমার এক ফ্রেন্ড ছিলাম। তো ও ঘুমিয়ে গেছে, তো ওরে আমি আর ডাকি নাই রাতের বেলা। তো বুঝতেই পারছিস গ্রামে মানে একদম নিশুতি একদম। আর তো আমি একটু বাইরে গেলাম। তারপরে হচ্ছে আমি যখন হাঁটাহাঁটি করছিলাম, এমন একটা আড়ালে একটা টিউবওয়েল আছে পাশে, মানে আমার এখান থেকে দেখা যায় না টিউবওয়েলটা। আচ্ছা, একটু আড়ালে। দেন হঠাৎ করে আমি হাঁটছি, আমি মানে হয়তো বা ফোনে কথা বলছিলাম বা কিছু একটা। তো টিউবওয়েলে কেউ চাপ দিচ্ছে, আমি শব্দ পাচ্ছি, স্পষ্ট শব্দ পাচ্ছি যে টিউবওয়েলে কেউ আছে। এবং টিউবওয়েলে পানি না থাকলে যেই ধরনের শব্দ হয়, হ্যাঁ, একটা শুকনো সাউন্ড, হ্যাঁ ওই ধরনের একটা সাউন্ড হচ্ছে। আমি ভাবছি যে টিউবওয়েলে হয়তো পানি নেই, কেউ হয়তো পানি আনার জন্য আবার গেছে। তারপরে আমার যখন ফোনে কথা বলা বাই করে শেষ, আমি ওই টিউবওয়েলের ওখানে গেলাম, কেউ নেই। দেন আশেপাশে যে কেউ এসে কল চাপ দেওয়ার মতো এই ধরনেরও কেউ নেই। এবং টোটালি ওই আশেপাশের ঘরগুলো থেকে যে কেউ এসে খুলবে সেটা স্পষ্ট আমি বুঝতে পারবো। আমার লোকেশনটা এখানে, যে আমি যেখানে আছি এখান থেকে যদি কেউ কোনো ঘর থেকে বের হয়ে যদি এখানে এসে খোলে বা হুট করে চলে যায়, যদি চলে যায় আমি দেখতে পাবো। কিন্তু আমি কাউকে দেখি নাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি যখন আস্তে আস্তে ঘুরে ওইদিকে গেলাম, হঠাৎ করে সাউন্ডটা যখন বন্ধ হয়ে গেছে, তখন আমি দেখি যে এই যে টিউবওয়েলের যেই হ্যান্ডেলটা থাকে ওটা তখনও নড়ছে। ইউ আর লাকি, মানে আমি লাকি, আই ডোন্ট নো, আই থিঙ্ক আমি লাকি। যত বোধহয় বলি না কেন, ওইভাবে আমি একা ওটা আমি কোনো কিছু দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তবে আমি বিশ্বাস কর, এরপরে আমি বহুক্ষণ ফ্রেন্ডকে ডেকে তুলে এনে আমি চেষ্টা করেছি জানার কেউ গিয়েছে কিনা এখানে। ওই আশেপাশের ঘরের কেউ যায়নি। ডেকে পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে, কেউ কি টিউবওয়েলে গিয়েছিলেন একটু আগে? কেউ যায়নি। উই ডোন্ট নো, এমন অনেক কিছু আমরা জানি না। সেই কারণেই সবসময় একটা কথাই বলি, এই কথাটা বলি আজকে শেষ করছি, দ্যাট বিলিভ ইট অর নট, ফিয়ার ডাজ এক্সিস্ট, রাইট? আজকের মতো উঠি আমরা, আবারও আরেকদিন কোন একটা জায়গায়। বাই বাই। ডর মানে ভয়। সময় একেবারে শেষ প্রান্তে, ডর শেষ হয়ে যাবে, কিন্তু ডরের রেশ থেকে যাচ্ছে যারা এতক্ষণ ডর শুনেছেন তাদের মনে। শীতের এই রাতে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের জীবনে শুভ এবং অশুভ মিলিয়ে এই যে কিছু অনুভূতি, সেটা কিন্তু নিতান্তই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা বিশ্বাস করি পুরো দুনিয়াতে অসংখ্য মিরাকল ঘটনা আছে, এবং শুধু মিরাকল নয়, এই অধিভৌতিক ঘটনাগুলো আমাদের জীবনে ওতপ্রোত এবং বাস্তবতার সঙ্গে জড়িয়ে আছে। আমরা যা দেখি তা আমরা বিশ্বাস করি। একজন বন্ধু যখন এই অধিভৌতিক ঘটনা বলেন, সেটা আপনার জীবনে ঘটে না বলেই আপনার কাছে কখনো কখনো বিশ্বাসযোগ্য হয় না। কিন্তু একই ধরনের এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যে বা যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন এই ঘটনাটি তার এবং তাদের জীবনে কতখানি সত্য। নিরাপদে থাকুন, সেফ থাকুন, সবসময় এই প্রার্থনা। আর ডরে যে কাজটি আমরা করি, গভীর রাতে গিয়ে কোন একটি হন্টেড প্লেসে বসে সেই অনুষ্ঠানের যে ধারণ, সেই কাজটি আপনারা কখনোই কৌতূহলবশত বন্ধুদের সাথে নিয়ে কোনোদিন করবেন না। শেষ করছি আজকে।